সুধী দর্শক, বাংলাদেশি এক্সপেটিয়ার সোসাইটি অফ টেক্সাস বেস্ট আয়োজিত আজকে আমাদের বেস্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ৭ম পর্বে আমরা যারা এই অনুষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের বেস্ট এক্সিকিউটিভ মেম্বারদের কালচারাল সেক্রেটারি সাবিরা কিয়া, অর্গানাইজিং সেক্রেটারি শাহিন সাদাত এবং আমাদের জেনারেল সেক্রেটারি আলভি শরীফ। আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে। আমি এই পর্বে কেয়াপাকে অনুরোধ করছি আমাদের আজকের যিনি অতিথি তাকে পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রথমে বেস্টের পক্ষ থেকে আপনারা যারা শুনছেন আমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং এপিসোড 7 এই টক শোটিতে আজকে আপনাদের স্বাগতম। আর জানেন যে বেস্টের ফেসবুক থেকে আমরা এই শোটি করি বেস্ট টক নামে, এবং আমাদের পেজে আসলে আপনারা এটা দেখতে পাবেন। চলুন আজ আমাদের সাথে যিনি আছেন তার সাথে আলাপ করিয়ে দিই। আসলে তার আগে একটি কথা বলা প্রয়োজন, আজকের এই বেস্ট টক শোটি খুবই ইনফরমেটিভ একটি শো, কারণ আসছে 11ই জুন বাংলাদেশ এম্বাসি তাদের কিছু সার্ভিস নিয়ে আসছে আমাদের মাঝে, এবং আমি জানি আপনারা ডালাস ফোর্ট ওয়ার্থে যারা আছেন অনেকেই আসবেন সশরীরে আপনাদের কাজগুলো নিয়ে, পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত কাজগুলো নিয়ে। তো আমরা ভাবলাম যে অনেক ধরনের প্রয়োজনীয় তথ্যের জন্য আমরা ভাবি যে কার সাথে যোগাযোগ করব, কিভাবে আমরা একটা সঠিক ইনফরমেশনগুলো পাবো, এখানে যখন আসবো আমাদের সব কাগজপত্র ঠিক আছে কিনা। তো এইটা উপলক্ষ করেই আসলে আজকে আমাদের এই আয়োজন এপিসোড 7 বেস্ট টক, এবং আজকে আমরা কথা বলবো বাংলাদেশি ভিসা এবং পাসপোর্ট নিয়ে। আর আমাদের সাথে আছেন বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটন ডিসি থেকে ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হাই মিল্টন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা উইং হিসাবে আমি কাজ করছি। আপনারা জানেন যে ডালাসে আমরা আগামী 10 থেকে 12 জুন 3 দিনব্যাপী মোবাইল কনসুলার সার্ভিস করতে যাচ্ছি। সেই উপলক্ষে মূলত আমাদের যারা আবেদনকারী তাদের সঙ্গে তথ্য বিনিময় এবং সার্বিকভাবে বাংলাদেশ দূতাবাস থেকে যে কনসুলার সেবাগুলো প্রদান করা হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর মেটানোর জন্য আজকে আমরা এখানে বসেছি।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মিস্টার মামুন মেহেদী, প্রেসিডেন্ট অফ বেস্ট, যিনি আমাকে এই প্রস্তাবটি দিয়েছিলেন যে আমাদের যারা আবেদনকারী তারা অনেক সময় তথ্য ঘাটতির কারণে যথাযথ প্রস্তুতি ছাড়া ক্যাম্পে হাজির হন, অথবা দূতাবাসে আবেদন করার ক্ষেত্রেও অনেক সময় কাগজপত্র ঠিকভাবে না থাকায় আবেদন রিজেক্টেড হয়ে ফেরত আসে। তো যে কারণে আমরা যদি একটি আয়োজন করতে পারি যেখানে আমরা প্রশ্ন গ্রহণ করব এবং আলোচনা করব যে আমাদের কোথায় কিভাবে সহজে যারা বাংলাদেশ দূতাবাস থেকে সেবা গ্রহণ করতে চান তারা কিভাবে কোথায় যোগাযোগ করবেন, কোথায় তথ্যগুলো পেতে পারেন, বিশেষ করে ওয়েবসাইটে কোথায় রয়েছে, এবং কিছু জটিল বিষয় রয়েছে, যেমন কখনো কখনো দেখা যায় যে পাসপোর্টের সেবা পেতে বা এনভিআর পেতে কখনো কখনো একটু জটিলতার সৃষ্টি হয়। সেই জটিলতাগুলো কিভাবে সহজে দূর করা যায়, তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি সঞ্চালকদেরকে অনুরোধ করছি আপনারা প্রোগ্রাম যেভাবে সাজিয়েছেন সেভাবে অগ্রসর হন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং আলোচনায় অংশ নিয়ে এই অনুষ্ঠানটিকে সফল করে তুলতে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রথমেই বলবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং এই কমিউনিটি আসলে আপনার কাছে কৃতজ্ঞ যে আজকে আপনি বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন, উত্তর দিবেন আমাদেরকে। তো কারণ হলো এটা যোগাযোগের মাধ্যম হিসাবে আপনারা অনেক ব্যস্ত থাকেন আপনাদের কাজের মধ্যে, হয়তো অনেকে যোগাযোগ করতে পেরে ওঠে না। তো আজকে আশা করি যারা আমাদেরকে দেখবেন তাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমেই আমার কাছে মনে হয় যে একটা প্রশ্ন খুব আমরা শুনি কমিউনিটিতে, সেটা নিয়ে একটু কথা বলি। যে কোথায় আসলে যোগাযোগ করবে, কোন কাজের জন্য? এটা একটা খুব কমন প্রশ্ন, এবং দেখা যায় যে মানে কার সাথে যোগাযোগ করবো, এম্বাসি থেকে কেউ পরিচিত আছে, এই প্রশ্নটা আমরা খুব পাই। তো আপনি যদি একটু আমাদেরকে জানান যে আসলে আমিও জানি, আমরা এখানে যারা আছি আপনার সাথে কথা হয়েছে, যে সবই আসলে সামনে আছে, কিন্তু একটু যদি স্পেসিফিক বলে দেন যে কোথায় গেলে কোন তথ্যগুলো সবাই পেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি থেকে আমরা যে সেবাগুলো প্রদান করি সেই তথ্যগুলো কিভাবে পাওয়া যাবে, আমি প্রথমেই সহজ করে বলি যে আমাদের দূতাবাসের যে ওয়েবসাইটটি রয়েছে bdembassy.usa.org, এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে উপরে একটি মেনু বার রয়েছে, সেখানে আমাদের বিভিন্ন উইংয়ের কার্যক্রমের জন্য আলাদা আলাদা নামে হেডে এখানে রয়েছে। যেমন বিশেষ করে আমি যদি কনসুলার সেবা সম্পর্কে বলি, দুইটি উইং থেকে আমাদের কনসুলার সেবাগুলো প্রদান করা হয়। একটি হচ্ছে কনসুলার উইং, আর একটি হচ্ছে পাসপোর্ট অ্যান্ড ভিসা উইং। এই দুইটি উইংয়ের আপনি মেনুতে যদি ক্লিক করেন এবং সাব মেনুতে যান, তাহলে এই দুই উইংয়ের অধীনে যে সেবাগুলো প্রদান করা হয় সেগুলো আপনারা দেখতে পাবেন। বিশেষ করে কনসুলার সেবা সবগুলোই এই দুইটি উইংয়ের আওতায়। এর বাইরে আমাদের অন্যান্য আরও উইং রয়েছে, তাদের কার্যক্রম রয়েছে, কিন্তু যেহেতু আজকে আমরা কনসুলার সেবা নিয়ে আলোচনা করছি, সে কারণেই আমি ফোকাস করব মূলত যে এই দুইটি উইংয়ে কিভাবে কোন কাজ সেবাগুলো দেওয়া হয়। তো প্রথমেই আপনি যে সেবাটি গ্রহণ করতে চান সেটি আগে আমি যে উইংয়ের সেটি সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে ধারণা দিচ্ছি। আমি পাসপোর্ট ও ভিসা উইংয়ের ফার্স্ট সেক্রেটারি হিসাবে পাসপোর্ট ভিসা উইংয়ের যে সামগ্রিক কার্যক্রম সেটি আমি দেখি, এবং আমার সাথে আমার একটা টিম রয়েছে, তারা আমার যারা সহকারী তাদেরকে নিয়ে আমি কাজটি করি। আর আমাদের এই কাজটির সার্বিকভাবে তত্ত্বাবধান করেন আমাদের অ্যাম্বাসেডর স্যার, হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর মিস্টার এম শহীদুল ইসলাম, যিনি আমাদেরকে নিয়মিতভাবে নির্দেশনা দেন। আমরা তার নির্দেশনায় আমাদের উইংয়ে কাজগুলো করি, অর্থাৎ এক্সিকিউশন লেভেলে আমি কাজটা মূলত আমার সহকারীদেরকে নিয়ে করি। এখানে কোন সেবাগুলো আমরা দিয়ে থাকি? প্রথমত হচ্ছে পাসপোর্ট ভিসা। নাম থেকে আমরা বুঝতে পারছি যে দুইটি বিষয়ের মধ্যে রয়েছে, একটা হচ্ছে পাসপোর্ট, একটি ভিসা, কিন্তু এর বাইরে আরও কিছু আছে যেগুলো এর সাথে সম্পর্কিত। যেমন আপনার ভিসার সঙ্গে আমরা আরেকটি নাম আসে এনভিআর, যেটি অত্যন্ত সবাই জানেন খুব প্রচলিত একটি সেবা, এবং এটির জন্য আমাদের কাছে চাহিদাও অনেক বেশি। যেটির কে এনভিআর, যার পূর্ণ নাম হচ্ছে নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ। এটি আসলে এক ধরনের ভিসা, যেটিকে এনভিআর বলা হয়। এটা একটা স্পেশাল ভিসা যারা বাংলাদেশি আমেরিকান তাদের জন্য। এটি সরকারের যে পরিপত্র সেই অনুযায়ী সার্কভুক্ত দেশের বাইরের যে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক তারা এই এনভিআরটা গ্রহণ করতে পারেন। আমরা যেহেতু এখানে ওয়াশিংটন ডিসি দূতাবাস থেকে আজকে কথা বলছি আপনাদেরকে নিয়ে, সুতরাং আমি মূলত আমাদের কনটেক্সটে যেগুলো
প্রযোজ্য, অর্থাৎ আমেরিকাতে যারা আমাদের সেবা গ্রহণ করবেন তাদের বিষয়গুলোই আমি বলবো। তো আমাদের যারা এনভিআর চান তারা আমাদের এখানে পাসপোর্ট অ্যান্ড ভিসা, আমি যেটি আগেই বললাম যে মেনু বারে পাসপোর্ট অ্যান্ড ভিসাতে যদি আমি ক্লিক করি সাব মেনুতে দেখতে পাবো পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে এমআরপি, একটি ই পাসপোর্ট। এমআরপি চালু ছিল এর আগে, গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ই পাসপোর্ট চালু হয়েছে। সরকার আপনারা জানেন যে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ই পাসপোর্ট চালু করেছে, যে কারণে এমআরপিকে আস্তে আস্তে ফেজ আউট করা হচ্ছে। বিদেশের বিভিন্ন মিশনে ই পাসপোর্ট চালু করা হচ্ছে এবং ধীরে ধীরে এমআরপি বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে 7টি মিশনে এমআরপি বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমাদের এই ওয়াশিংটন ডিসির দূতাবাস এবং এছাড়াও নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে আমাদের যে কনসুলেট জেনারেল, সেখানেও এখন পুরোদমে ই পাসপোর্ট চলছে, এমআরপির কার্যক্রম আর চলমান নেই। কিন্তু আমাদের মেনুতে আমরা এমআরপিটি এখনও রেখেছি, কারণ ওইটা যেন তথ্যটি জানতে পারে যেটা বন্ধ হয়েছে, সেই তথ্যটি ওখানে লেখা আছে। আপনি যদি এমআরপি সাব মেনুতে যান তাহলে দেখতে পাবেন যেটা কবে থেকে বন্ধ হয়েছে, এই তথ্যটা যেন জানতে পারেন, সেই কারণে আমরা ওখানে ওটা দিয়ে রেখেছি। কিন্তু মূলত এখন কাজ যেটি হবে সেটা হচ্ছে ই পাসপোর্ট। আপনার পাসপোর্ট সাব মেনুর আওতায় আরেকটা সাব মেনুতে যাবেন, সেটা হচ্ছে ই পাসপোর্ট। সেখানে ই পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া আছে। বিস্তারিত আমি পরে বলবো, যেহেতু আমাদের আলোচনা আসবে। আমি এখন শুধু কোথায় আমরা কি দেখতে পাবো সেটি নিয়ে আলোচনা করছি। এরপরে পাসপোর্টের পরে আমি এনভিআর বললাম, সেটি একটি আলাদা সাব মেনুতে আছে। এনভিআর সংক্রান্ত সকল নির্দেশনা, সরকারের পরিপত্র, এনভিআর ফর্ম, সেটি একটি ওয়েব পেজে দেওয়া আছে। সবগুলি হচ্ছে পাসপোর্ট অ্যান্ড ভিসা মেনুর অধীনে। এর বাইরে আরও দুইটি সেবা, একটি হচ্ছে ট্রাভেল পারমিট, যেটি হচ্ছে এক ধরনের সাময়িক বিকল্প পাসপোর্টের। আপনারা জানেন অনেকে হয়তো পাসপোর্ট হারিয়ে ফেললেন, অথবা পাসপোর্ট তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এক্সপায়ার্ড হয়ে গেল, কিন্তু জরুরিভাবে দেশে যাওয়া প্রয়োজন, তখন তিনি কোনো একটি পাসপোর্ট করতে যে সময় লাগে সেই সময় তার নেই, তাকে দ্রুত দেশে যেতে হবে। সেক্ষেত্রে আমরা ট্রাভেল পারমিট ইস্যু করে থাকি, যদি তার মেশিন রিডেবল পাসপোর্ট থাকে। অর্থাৎ আগে মেশিন রিডেবল পাসপোর্ট ছিল কিন্তু এখন সেটি এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা হারিয়ে গেছে, তাকে আমরা ট্রাভেল পারমিট দিই। তো এটিও আপনি ট্রাভেল পারমিট সাবমেনুতে গেলে ডিটেলস, সেখানে ফর্মস এবং যে ইনস্ট্রাকশন সব কিছুই পাবেন। আরেকটি আছে আমাদের এই পাসপোর্ট ভিসা উইংয়ের অধীনে, সেটি হচ্ছে ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট। আপনারা জানেন যে এই সার্টিফিকেটটা ইস্যু করে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটির জন্য ইস্যুকারী কর্তৃপক্ষ। তো আপনারা আবেদন করলে আমরা হচ্ছে মাধ্যম, আমরা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে, সাধারণত এসবি পুলিশের মাধ্যমে তদন্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ তারাই ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট ইস্যু করে। সেটি আমাদের কাছে আবার যখন সার্টিফিকেটটা প্রেরণ করা হয় ঢাকা থেকে, আমাদের কাছে আসলে আমরা আবার আপনাদের কাছে পৌঁছে দিই। আপনারা রিটার্ন এনভেলপ দিলে আমরা মেইল যোগে পৌঁছে দিই। বিস্তারিত আলোচনা আমি পরে করব। আমি শুধু এটাই এখন এই প্রাথমিকভাবে বলতে চাচ্ছি যে এই যে 5 ধরনের সেবা, পাসপোর্ট, ভিসা, এনভিআর, ট্রাভেল পারমিট এবং ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্ব যেটিকে বাংলায় বলা হয়, তো এই 5 রকমের সেবা পাসপোর্ট ভিসা উইং থেকে প্রদান করা হয় এবং এ সংক্রান্ত তথ্য একেবারে হালনাগাদ করা রয়েছে, আপডেটেড রয়েছে ওয়েবসাইটে। তো যে কারোর জন্য প্রথম যেটি অনুসরণীয় সেটি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে এই পাসপোর্ট ভিসা উইংয়ের অধীনে সাব মেনুগুলোতে চেক করা। এটি আমি ব্যক্তিগতভাবে নিজেই এটা হালনাগাদ করে থাকি এবং প্রতিনিয়ত হালনাগাদ করি। যখন যে বিষয়টি সামনে আসে, মনে হয় যে এখানে একটা সমস্যা হচ্ছে, এটা একটু ক্ল্যারিফিকেশন দরকার, কিছু লিখে দিলে হয়তো এটা অনেকের জন্য উত্তর হয়ে যাবে, তখন আমি ওখানে সাথে সাথে এটা আপডেট করে দিই। তো ফলে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদেরকে, অনেকে আমরা জানি যে অনেকে ফোন করেন, কিন্তু ফোনের সংখ্যা, কল ভলিউম বেশি হওয়ার কারণে অনেকে ফোন সার্ভিস সঠিকভাবে পান না। আমাদের লোকবলের স্বল্পতা আছে, 2 জন ডেস্কে বসে, 2 জনের জন্য 2 জনের মধ্যে আবার একজনকে অনেক সময় ভেতরে গিয়ে যখন একজন জিজ্ঞাসা করেন তখন সেটা খোঁজ নিতে ভিতরে যেতে হয় ডেস্কে। ফলে সবসময় 2 জনও ডেস্কে থাকা সম্ভব হয় না, একজন অনেক সময় থাকে, একজন মুভমেন্টে থাকতে হয়, তার তথ্যটা তাকে কালেক্ট করতে হয় যিনি রিসিপশনে কলটা রিসিভ করেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সেবা সংক্রান্ত প্রথম পরামর্শ হচ্ছে ওয়েবসাইটের সংশ্লিষ্ট মেনু সাব মেনুটি চেক করে দেখা যে সেখানে কি দেওয়া আছে। দ্বিতীয় বিকল্প আমি বলবো ইমেইল করা। পাসপোর্ট ভিসা উইংয়ের যে কোনো বিষয়ে ইমেইল আপনারা করতে পারেন pvwing.washdc@gmail.com, এটি ওয়েবসাইটে লেখা আছে।
আমি যে মেনুগুলোর কথা বললাম প্রতিটি সেবার ইনস্ট্রাকশনের পেজে শেষে বলা আছে যে ফর মোর ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট pvwing.washdc@gmail.com। সাধারণত আমরা এখান থেকে নিয়মিত দিয়ে থাকি, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে কখনো কখনো ইমেল সংখ্যা অনেক বেশি হয়ে যায় যখন আমাদের পক্ষে তাৎক্ষণিক দেওয়া সম্ভব হয় না। যেমন এই ঘটনাটি ঘটেছিল যখন এমআরপি বন্ধ হলো ফেব্রুয়ারি মাসে, তখন এক মাসে প্রায় 4000-এর উপরে ইমেল আমি রিসিভ করি। তো এক মাসে 4000 ইমেলের জবাব দেওয়া আমার পক্ষে আসলে কঠিন ছিল, যে কারণে অনেকেই হয়তো ওই সময় সঠিকভাবে ইমেলের সঠিক সময় মানে দ্রুততম সময় পাননি। আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটি ছিল বিয়ন্ড মাই ক্যাপাসিটি। কিন্তু সাধারণভাবে যদি আপনি ওয়েবসাইট আগে দেখেন তথ্যগুলো এর বাইরে ওয়েবসাইটে যে তথ্য আপনি পাচ্ছেন না, সেই তথ্যের জন্য যদি আমাদেরকে ইমেল করেন তাহলে আমার মনে হয় তথ্যের ইমেলের সংখ্যা কম হবে এবং সেটি আমার জন্য ম্যানেজেবল হবে। আমি আপনাদেরকে নিয়মিতই আশা করছি 24 ঘন্টার মধ্যেই ইমেলের রিপ্লাই আমি দিতে পারবো। তো এটি হচ্ছে দ্বিতীয় বিকল্প। আর তৃতীয় হিসাবে আমি বলবো আপনি ফোন করবেন, কিন্তু ফোনের সংখ্যা বেশি হয় অনেক সময় কঠিন হয়ে যায়। ফোন ডেস্কে আমাদের সম্প্রতি এই বিষয় নিয়ে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় জনাব শহীদুল ইসলাম স্যার তিনি আমাদেরকে নিয়ে বসেছিলেন 2 সপ্তাহ আগে। ফোনের বিষয় কোন লাইনে ফোন আসলে রিসিভ হয় না, কোনটাতে রিসিভ হয়, আমাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের জন্য তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আমাদেরকে সম্প্রতি নতুন একজন নিয়োগ দেওয়া হয়েছে এই কাজের জন্য, এবং তিনি গত কিছুদিন যাবৎ ভালো পারফরমেন্স করছেন বলে আমার ধারণা, এবং এখন আমরা ফিডব্যাক বেটার পাচ্ছি। তবে সেটাও নির্ভর করবে যদি অনেক বেশি ফোন চলে আসে, যে একজনের পক্ষে বা দুজনের পক্ষে কিন্তু কঠিন হয়ে যায়। যে কারণে আমার প্রথম পরামর্শ আবার বলছি যে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন, প্রয়োজনে ইমেল করুন, থার্ড অপশন হিসেবে ফোন করুন, এবং তথ্যগুলো কিন্তু অধিকাংশই দেওয়া আছে ওয়েবসাইটে। আরেকটি আমাদের কনসুলার উইং, আমাদের দূতাবাসের ওয়েবসাইটে আপনি দেখবেন, দূতাবাসের ওয়েবসাইটের নাম আমি বলেছি আবার বলছি, bdembassyusa.org। এই ওয়েবসাইটে আপনি মেনু বারে ওই পাসপোর্ট অ্যান্ড ভিসার পাশেই রয়েছে কনসুলার। কনসুলারে ক্লিক করলে যে সেবাগুলো কনসুলার উইং থেকে দেওয়া হয়, পাসপোর্ট ভিসাতে যেগুলো আমি বললাম, এই 5টার বাইরে এমবাসির যত কনসুলার সেবা রয়েছে সবগুলো দেওয়া হয় কনসুলার উইং থেকে। যেমন হচ্ছে এটা সবচেয়ে বড় একটি এখানে কাজ হয়, যেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। পাওয়ার অফ অ্যাটর্নি, অ্যাটেস্টেশন, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই তিনটি হচ্ছে এখানে যেটি সচরাচর মানুষ আমাদের সেবা নেন অ্যাপ্লিক্যান্টরা। এর বাইরেও আরও বিভিন্ন রকমের এনওসি, যেমন J1 ভিসা ওয়েভারের জন্য এনওসির আবেদন করেন। মৃতদেহ দেশে পরিবহন করতে গেলে একটা এনওসি লাগে এমবাসি থেকে, সেটাও এই কনসুলার উইং থেকে দেওয়া হয়। অর্থাৎ এমবাসি থেকে যদি কোনো বিষয়ে কোনো এনওসি প্রয়োজন হয় কারো, সেটি এই কনসুলার উইং করে থাকে। তো কনসুলার উইংয়েরও একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে আপনারা দেখবেন consular.bdusa@gmail.com। এটি কনসুলার উইংয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত তারা এই ইমেল থেকে উত্তর দিয়ে থাকেন। তো আমি সেখানে অনুরোধ করবো একই কথা, যে প্রথমে ওয়েবসাইট অনুসরণ করবেন, দ্বিতীয়ত ইমেল করবেন, তৃতীয়ত হচ্ছে ফোন করবেন। আমার মনে হয় এই ক্রম যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের সবার জন্য, আমাদের জন্য ওই পাবলিক কোয়েরিজটা মিট করা ম্যানেজেবল হবে, সহজ হবে, আপনারাও তুলনামূলকভাবে ভালো সেবা পাবেন। আমার মনে হয় এই পর্যায়ে আমি এটা শেষ করি, নতুন প্রশ্ন আসলে আমি আবার কথা বলব। থ্যাংক ইউ মিল্টন ভাই। একটা অদ্ভুত একটা এক্সপ্লেনেশন ছিল আপনার, মনে হয় যেটা আপনার টোটাল এই স্টেটমেন্টের ভিতরে ওয়ান স্টপ শপিং এর মতো অবস্থা ছিল, যে কেউ যদি খুব মনোযোগ দিয়ে শুনে থাকে তাহলে তার মানে তার অন্তত কোনো কিছু মিস করার কথা না। তারপরেও স্বভাবগতভাবে আমরা যেটা ফেস করি আর কি, যে মানুষজন সাধারণত অনেক সময় ওয়েবসাইটে যেতে চায় না, কিংবা ওরা সঠিক ইনফরমেশনটার জন্য নিজে একটু পরিশ্রম করতে চায় না, তো ওরা সরাসরি হয়তো আমাদেরকে কল করে, যেহেতু আমরা অর্গানাইজার আমাদেরকে কল করে। এর ভিতরে খুব কমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এনভিআর সবচেয়ে বেশি আমাদের এই কমিউনিটিতে করতে চায় মানুষজন, এবং এনভিআর করতে গেলে ওদের যে কোশ্চেনটা, যে বাংলাদেশের পাসপোর্ট হারাই গেছে, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট ওদের কাছে নাই, এখন পুরনো এনভিআরটা ওদের পুরনো পাসপোর্টে আছে, ইউএস পাসপোর্টে, এখন ওরা কোনো ট্রান্সফার করতে পারবে কিনা নতুন পাসপোর্টে উইদাউট এনি আদার ডকুমেন্টেশন। এইটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? মেহেদী ভাই ধন্যবাদ। এটি অত্যন্ত আমাদের জন্য, বিশেষ করে যে প্রশ্নটি নিয়মিতভাবেই আমরা যে প্রশ্নের সম্মুখীন হই, আপনি সেই প্রশ্নটি আমাদের সামনে উত্থাপন করেছেন। আমি এই সুযোগে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সুযোগটি পেলাম এই বিষয়টি স্পষ্টীকরণের জন্য।
এনভিআর এর আমি মূল কনসেপ্টটি এগিয়ে আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে এনভিআর হচ্ছে নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ, আগেও বলেছি। অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি যিনি বিদেশি নাগরিক হয়েছেন তাকে আমরা এনভিআর দিই। তাহলে আমাদের কাছে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আবেদনকারী বাংলাদেশি বংশোদ্ভূত কিনা সেটি প্রমাণিত হওয়া। যখন এনভিআর কিন্তু এক ধরনের ভিসা, তো যিনি এটা দিচ্ছেন, যিনি এটা সাইন করছেন, সেই ভিসা ইস্যুইং অথরিটিকে এটা নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তি এই সত্যিকার অর্থে বাংলাদেশি বংশোদ্ভূত কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এটি প্রমাণের জন্য কিছু ডকুমেন্টের কথা আমাদের পরিপত্রে বলা আছে। 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন 2 শাখার একটি পরিপত্র আছে। সেই পরিপত্রে বলা আছে যে কি কি ডকুমেন্টের ভিত্তিতে এনভিআর দেওয়া যায়। বলা আছে যে সার্কভুক্ত দেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি তিনি যদি এনভিআর নিতে চান তাহলে তাকে দিতে হবে বাংলাদেশের তার পুরাতন যে পাসপোর্টের কপি, অথবা জন্ম নিবন্ধনের বার্থ সার্টিফিকেট যেটি জন্ম নিবন্ধন, অথবা জাতীয় পরিচয়পত্র, অথবা দ্বৈত নাগরিকত্ব। তো এই 4 ধরনের ডকুমেন্ট। জাতীয় পরিচয়পত্র এটি সহজ করে আবার এটিও বলা আছে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক, কারণ আপনারা জানেন যে অনেকে যারা অনেক আগে দেশে এসেছেন, জাতীয় পরিচয়পত্র 2007-8 সালের দিকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হয়। সুতরাং তার আগে কিন্তু জাতীয় পরিচয়পত্র ছিল না এবং অনেকে অনেক আগে এসেছেন এদেশে, আমরা জানি। তো সেই কারণে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক যে জাতীয় পরিচয়পত্র আগে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু গ্রহণ করছি, কারণ পরিপত্রে সেটি বলা আছে। অর্থাৎ যদি অনেকে অনেক পুরাতন হয়ে থাকে, তার কাছে অন্য রিসেন্ট ডকুমেন্ট নেই, তাকে কিন্তু আমরা পুরাতন ডকুমেন্ট দিয়েও দিচ্ছি। এখন আমরা যেহেতু একজন ব্যক্তি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন, তার আমরা এটুকু অন্তত প্রত্যাশা করি যে নাগরিকত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি তার বাংলাদেশি সকল ডকুমেন্ট একেবারে হারিয়ে যেন না ফেলেন। আমার মনে হয় এইটুকু প্রত্যাশা করা খুব বেশি অযৌক্তিক না। অন্তত তারা সংরক্ষণ করবেন কোনো একটা ডকুমেন্ট, আমরা সবগুলোর কথা বলছি না, যে কোনো একটি ডকুমেন্ট। এখন আমাদের যে প্রশ্ন আসে যে আগে একবার এনভিআর দেওয়া হয়েছে, যদি আমাদের সংরক্ষণ ব্যবস্থা, আমাদের রেকর্ড ম্যানেজমেন্ট এখনো এনভিআর এর ক্ষেত্রে ইলেকট্রনিক এখনো হয়নি। কারণ হচ্ছে যে আমাদের এনভিআর এর প্রচুর ডিমান্ড থাকার কারণে আমরা ম্যানুয়ালি দিয়ে থাকি। আমাদের ইলেকট্রনিক একটা ভিসা সিস্টেম আছে, আপনারা জানেন, যেটা আমরা যারা পুরোপুরি বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত না তাদেরকে আমরা ভিসা দিয়ে থাকি। সেটি আমাদের ইলেকট্রনিক মেশিন রিডেবল ভিসা সিস্টেম আছে। সেখানেও এনভিআর এর একটি ব্যবস্থা আছে। সেটি কিছুদিন করা হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের প্রতিদিন প্রায় 100-র মতো আপনার আবেদন আসে, আবার মোবাইল কনসুলার ক্যাম্পে গেলে আমরা দেখি যে একদিনে প্রায় 200-250 আবেদনকারী চলে আসে। সুতরাং আবেদনকারীদের সুবিধার্থে আমাদেরকে যেটা করতে হয়েছে যে ম্যানুয়ালি আবেদন গ্রহণ করে তাৎক্ষণিক নিষ্পত্তি করতে হয় এনভিআর। কারণ যদি আমরা ইলেকট্রনিক সিস্টেমে করি, আমাদের ইলেকট্রনিক সিস্টেমের সফটওয়্যারে যে কয়টা ধাপ পার হয়ে একটা এনভিআর ইস্যু করতে হয়, তাতে আমাদের সময় লাগে প্রায় 20 থেকে 30 মিনিট। তাতে দেখা যাবে সারা দিনে আমি হয়তো 25 থেকে 30টার বেশি 8 ঘন্টায় ইস্যু করতে পারবো না। ফলে আপনাদের ভোগান্তি আরও বেড়ে যাবে। তো যে কারণে যেসব স্টেশনে আমাদের বিভিন্ন দেশে এনভিআর দেওয়া হয়, কিন্তু সব জায়গায় চাপ একরকম নয়। লন্ডনে চাপ বেশি, আমাদের এখানে যুক্তরাষ্ট্রে চাপ বেশি। তো আমাদের জন্য আমাদের লোকবলের স্বল্পতা আছে। সে কারণে আমরা এখন যেটা করি, ম্যানুয়ালি আপনাদেরকে রেকর্ডগুলো ম্যানুয়ালি আমরা চেক করি, ম্যানুয়ালি সংরক্ষণ করা হয় এবং আমরা এনভিআর সিল দিই। 2012 সালের যে মূল পরিপত্র সেখানে সিলের কথাই বলা আছে, এনভিআর সিল। তবে পরবর্তীতে ইলেকট্রনিক সিস্টেম চালু হয়েছে, সেটা হচ্ছে এমআরভি, মেশিন রিডেবল ভিসা। সেখানেও এনভিআর দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি যেটা আগেই ব্যাখ্যা করলাম যে আপনাদের সুবিধার্থে আমাদেরকে ম্যানুয়াল সিস্টেমটি নিতে হয়েছে। যদি ভবিষ্যতে সফটওয়্যার পরবর্তী ভার্সন, যেটা আমরা শুনতে পাচ্ছি যে পাসপোর্ট অধিদপ্তর উদ্যোগ নিয়েছে ইলেকট্রনিক ভিসা করবেন, ই ভিসা, সেখানে যদি সহজে এনভিআর অল্প সময় দেওয়ার ব্যবস্থা থাকে, তখন আমরা হয়তো ওই ব্যবস্থায় যেতে পারবো যে এনভিআর এর রেকর্ডগুলো আমাদের সিস্টেমে থাকবে, তখন আর পরবর্তীতে আবার হয়তো দেখতে হবে না। এখন যেহেতু পুরাতন রেকর্ড, 5 বছর বা 10 বছর আগে যিনি এনভিআর নিয়েছেন তার কি ডকুমেন্টের ভিত্তিতে তিনি নিয়েছিলেন সেটি দেখার সুযোগ নেই তাৎক্ষণিকভাবে। সেই কারণে আমরা এটা আবার চাই যে হ্যাঁ, আপনি যখন আবার আবেদন করছেন একটু দয়া করে আমাদেরকে আবার যে ডকুমেন্ট আগে দেখিয়েছিলেন সেই ডকুমেন্ট, অথবা বাংলাদেশি বংশোদ্ভূত প্রমাণের জন্য আমি যে 4 ধরনের ডকুমেন্ট বললাম, যে কোনো এক ধরনের ডকুমেন্ট আমাদেরকে প্রদর্শন করবেন। আর এর বাইরেও হ্যাঁ, এটা হতে পারে যে কারো একেবারেই হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা আছে। সেটি হচ্ছে যেমন ভিসা, তিনি একজন
যিনি আমাদের কাছে এনভিআর নিচ্ছেন তিনি তো একজন এখানে আমেরিকান নাগরিক। তো আমেরিকান পাসপোর্টে তিনি কিন্তু 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। সেটিও একেবারে কম নয়। এনভিআর এর ক্ষেত্রে হয়তো তিনি 10 বছর পেতে পারতেন। ভিসাতে, সাধারণ ভিসাতে, ট্যুরিস্ট ভিসাতে হয়তো সেটা পাচ্ছেন না, কিন্তু 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে সেখানে যে তিনি একবারে গিয়ে 90 দিনের বেশি থাকতে পারবেন না। সেইটা রেস্ট্রিকশন সাধারণ ভিসার ক্ষেত্রে আছে। এনভিআর এর ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনটি নেই। কিন্তু একটা উপায় আছে যে এনভিআর না পেলে যে তিনি বাংলাদেশে যেতে পারছেন না তা কিন্তু না। তবে আমরা এটা আমাদের কাছে একটু উৎসাহব্যঞ্জক। আমরা যখন এই পরিপত্র অনুযায়ী আমরা এই তথ্যগুলো সবার কাছ থেকে ডকুমেন্টগুলো চাওয়া শুরু করলাম, প্রাথমিকভাবে কেউ দ্বিমত করলেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন পর্যায়ক্রমে কাজ করছি সবাই কিন্তু খুঁজে বের করতে পারেন। একটু খোঁজাখুঁজি করলে অথবা দেশে দেখা যাচ্ছে যে তার এলাকাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর সেখানে কথা বলে সেখান থেকে একটা প্রত্যয়ন তিনি নিতে পারছেন। কারণ যার বাংলাদেশে রুট ছিল তার নিশ্চয়ই ওখানে পরিচিত লোকজন আছেন। তিনি সেখানকার চেয়ারম্যান মেম্বার তারা নিশ্চয়ই তাকে চিনবেন, তাকে প্রত্যয়ন করবেন। তো সেই প্রত্যয়ন কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু একেবারেই কোনো বাংলাদেশি ডকুমেন্ট ছাড়া এনভিআর আমরা এখন দিচ্ছি না। এটি হলো আমাদের এখনকার অবস্থান, এবং এইভাবেই আমরা গত প্রায়, এটি কিন্তু একেবারে নতুন না, আমরা করেছি গত নভেম্বর থেকে আমরা খুব এটি এই যে পরিপত্র অনুসারেই কার্যক্রম চালাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা 4টি মোবাইল কনসুলার ক্যাম্প করেছি, সেখানেও আমরা দেখেছি প্রায় সবাই, 2-1 জন বাদে 90%-এর উপর, আমি বলবো 95% সবার কাছেই কিন্তু আপনার সঠিক ডকুমেন্ট রয়েছে। তো এটি আমাদের জন্য আসলে খুব সমস্যা হচ্ছে না। আর যাদের সমস্যা হবে একটু, তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আপনাদের একটু ভোগান্তি হবে, বাট আমার মনে হয় আপনাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা তো রেখেছি। আপনি ভিসার জন্য আবেদন করেন, আমরা কাগজপত্র ঠিক থাকলে 5 বছরের ভিসা আমরা আপনাদেরকে দিয়ে দিই। মিল্টন ভাই, মামুন ভাই একটা কোশ্চেন করবে আমি জানি, তো এর ফাঁকে আমরা দর্শকদের থেকে একটা কোশ্চেন পেয়েছি, আমি একটু জিজ্ঞেস করে ফেলি। একজন জানতে চেয়েছে, কারো যদি 2টা বিদেশি পাসপোর্ট থাকে তাহলে কি 2টা পাসপোর্টেই এনভিআর এর সিল দিতে হবে? 2টা বিদেশি, এটা আসলে আমাদের জন্য নতুন, কারণ আমি এরকম কখনো এই ধরনের 2টা পাসপোর্ট বলতে কি আমেরিকার এবং অন্য কোনো দেশের। আচ্ছা, এটা তো সে লেখেনি, তবে আপনি ধরে নেন যে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সময় হয় যে এনভিআরটা তো বাংলাদেশে আমরা প্রদান করি হচ্ছে বিদেশি পাসপোর্টে। আচ্ছা, এটা একেবারে যেহেতু নতুন বিষয়, সেক্ষেত্রে আমাদের মনে হয় হয়তোবা যদি এরকম কেস কখনো আসে, আমরা মন্ত্রণালয়ের থেকে নির্দেশনা চাইবো যে এটি কি করা যায়। কারণ আমাদের পরিপত্রে এটি বলা নেই, বা আমরা কখনো বাস্তবেও এই ধরনের কেস পাইনি। আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে, অনেক সময় হয় না যে আমরা বাংলাদেশি পাসপোর্টটা আগে থেকে যায়, আমাদের বিদেশি পাসপোর্টটা হয়তো এখন না, কিন্তু বাংলাদেশি পাসপোর্টে তো আর এনভিআর হবে না, বাংলাদেশি পাসপোর্ট নিজের দেশের পাসপোর্ট, এনভিআর হবে না। আচ্ছা আচ্ছা, এনভিআর হবে বিদেশি পাসপোর্টে। হুম, কিন্তু একাধিক বিদেশি পাসপোর্ট থাকলে কি হবে, এটি আমাদের জন্য একেবারেই একটি নতুন কেস, কারণ এই ধরনের আমরা কখনো শুনিনি। যদি কখনো এরকম কোনো আবেদন আসে যে একই ব্যক্তি 2টি বিদেশি পাসপোর্টে এনভিআর চাচ্ছেন, নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে সরকারের অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা চাইব। বাংলাদেশে ঢোকার সময় তো একটা পাসপোর্ট দেখাতে হবে, রাইট? আই গেস যে কোথা থেকে আসছেন, তো ওই পাসপোর্টে যদি এনভিআর থাকে, আই থিঙ্ক দ্যাট, সো ইফ দে হ্যাভ লাইক 2টা পাসপোর্ট, একটা পাসপোর্টে এনভিআর থাকলেই চলবে, আই গেস ওই ক্ষেত্রে। যে পাসপোর্টটা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সেই পাসপোর্টে থাকলেই হবে। সেটাই। ঠিক আছে মিল্টন ভাই, আমার আরেকটা কোশ্চেন আমি একটু ক্লারিফাই করতে চাচ্ছিলাম মাইসেলফ। অনেক সময় যেই কোশ্চেনটা আপনি যেটা করলেন, উইচ ইজ ভেরি নাইস, যে এনভিআর কখনো ট্রান্সফার করা যায় না, কারণ এটা হচ্ছে ভিসা, ভিসা কখনো ট্রান্সফার হয় না। যেমন আমরা বাংলাদেশে এখানে কারণ ট্রান্সফার কেন করা যায় না, কারণ এনভিআর এর মেয়াদ হচ্ছে যে পাসপোর্টে এনভিআরটি প্রদান করা হয় সেই পাসপোর্টের মেয়াদ যখন শেষ তখন এনভিআরটির মেয়াদও শেষ। তো যেটির মেয়াদ শেষ হয়ে গেছে সেটিকে আর আমরা ট্রান্সফার কিভাবে করব? এখন যেটি হবে আবার নতুন একটি অ্যাপ্লিকেশন, আবার ভিসার জন্য, আবার এনভিআর এর জন্য অ্যাপ্লিকেশন, সেটি আবার আমরা দেখব যে তাকে তার সকল কাগজপত্র ঠিক আছে কিনা, থাকলে আবার আমরা দিব। এবং খেয়াল করে দেখবেন যে পরিপত্র অনুযায়ী আবেদনের প্রক্রিয়া কিন্তু একই এবং ফিও একই। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন যেমন আমার কাছে আসছে অতীতে, সেটা হচ্ছে যে আমার প্রথম এনবিআরটা যদি ডকুমেন্টেশনের ভিত্তিতেই যদি এনবিআর পেয়ে থাকি, তাহলে সেকেন্ড টাইমের জন্য কেন আবার একই ডকুমেন্টেশন রিপিট করতে হবে? তো আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে প্রতিবার আমরা যখন আমেরিকান এমবেসিতে যাব ভিসার জন্য,
জি তখন প্রতিবারই কিন্তু এমবিসিতে ভিসার জন্য আপনাকে সাবমিট করতে হবে, পেপার সাবমিট করতে হবে, ডকুমেন্টেশন দিতে হবে। তার মানে এই না যে আপনি আমেরিকান ভিসা একবার পেয়ে গেলেন তারপরে যতবার দাঁড়াবেন ততবারই পাবেন, ব্যাপারটা তো এরকম না। রাইট ব্যাপারটা হচ্ছে যে প্রতিবার আপনাকে ডকুমেন্টেশন দিয়ে ভিসাটা নিতে হবে। তো আমার মনে হয় যে দর্শক এই জিনিসটা অন্তত বুঝে গেছে এখন যে এনভিআর এর ক্রাইটেরিয়াটা কি। রাইট। তারপরেও এটি হয়তো ভবিষ্যতে সহজ করা যেতে পারে যখন আমাদের ইলেকট্রনিক সিস্টেমে আমরা এনভিআর এর ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি সিস্টেমে থাকে যে আমি নতুন আবেদনের সময় চেক করতে পারবো আগের বার তিনি কি ডকুমেন্ট দিয়েছিলেন, তখন হয়তো বা আমরা পুরাতন এনভিআর দেখেই, অর্থাৎ পুরাতন ডকুমেন্ট দেখেই আমরা দিতে পারবো। তখন হয়তো নতুন করে আবার চাইতে হবে না। বাট আপাতত আমাদেরকে দেখতে হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য যে হ্যাঁ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কিনা। আচ্ছা, তো আমি এনভিআর রিলেটেড আরেকটা কোশ্চেন করি আর কি, এটা খুবই রিলেটেড। এটা হচ্ছে যে কারোর যদি স্পাউস যদি এই দেশি হয় বা ভিন দেশি হয়, বাংলাদেশি যদি না হয়, তাদের ক্ষেত্রে এনভিআর এর রিকোয়ারমেন্টটা কি হবে? অর্থাৎ স্পাউস, ভিন দেশি স্পাউস এই এনভিআরটা পাবে কিনা এবং তাদের সন্তানরা পাবে কিনা, এবং এটা রিকোয়ারমেন্টটা কি? রাইট মেহেদী ভাই, থ্যাংক ইউ। এটি সহজ, আমি বলি আপনাদেরকে, আমাদের ওয়েবসাইটে আছে, তারপর আমি এখানে স্পষ্ট করে বলছি। স্পাউস এবং চিলড্রেনদের ক্ষেত্রে, স্পাউসের ক্ষেত্রে প্রথমত তিনি যিনি যে বাংলাদেশি নাগরিক যিনি ছিলেন, যার স্পাউস তিনি, তার সঙ্গে যে তার ম্যারেজ সার্টিফিকেট সেটি দিতে হবে। অর্থাৎ আমরা যেন বুঝতে পারি যে তিনি ওই এক ব্যক্তির স্পাউস, এবং সেই ব্যক্তি যে বাংলাদেশি সেটি প্রমাণের জন্য তার যে পুরাতন পাসপোর্ট অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এনআইডি অথবা ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ লিঙ্কটা প্রমাণ করতে হবে। যেহেতু তিনি স্পাউস, তিনি সরাসরি তার বাংলাদেশি ডকুমেন্ট নেই, কারণ তিনি বিদেশি নাগরিক, শুরু থেকেই বিদেশি নাগরিক, বাংলাদেশি আগে ছিলেন না। তার প্রমাণ করতে হবে তার স্পাউসের মাধ্যমে। স্পাউসের সঙ্গে লিঙ্কটা প্রমাণ করবেন তার ম্যারেজ সার্টিফিকেট দিয়ে, আর এরপরে তিনি স্পাউসের বাংলাদেশি একটি ডকুমেন্ট প্রদর্শন করবেন। আর চিলড্রেনদের ক্ষেত্রে একই রকম, যে চিলড্রেন আমরা কিভাবে বুঝবো যে বাংলাদেশি কোনো বংশোদ্ভূত ব্যক্তির তারা চিলড্রেন? এই জন্য প্রথমে যেটি লাগবে, যে তাদের যদি ইউএসএতে জন্ম হয়ে থাকে তাহলে ইউএসএর বার্থ সার্টিফিকেট, কারণ সেই বার্থ সার্টিফিকেটে নাম লেখা থাকে প্যারেন্টের, পিতা বা মাতার। তখন আমরা দেখি যে পিতা বা মাতা যার নাম লেখা আছে তাদের যে কোনো একজনের বাংলাদেশি ডকুমেন্ট। বাংলাদেশি ডকুমেন্ট বলতে আমি আগেই বলেছি যে 4 ধরনের ডকুমেন্টকে আমরা বাংলাদেশি ডকুমেন্ট হিসাবে এক্ষেত্রে গ্রহণ করে থাকি, যে এনআইডি অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট অথবা ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট। অর্থাৎ একই কথা হলো যে চিলড্রেন তার প্যারেন্টের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যে তার লিঙ্ক, তার যে অরিজিন, লিঙ্ক অফ অরিজিন, সেটি প্রমাণিত হলো, তাহলে তিনিও পাবেন। অনেক ধন্যবাদ মিল্টন ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। তো আমি একটু পিছনে ফিরে যাই। আপনি বলছিলেন যে মেশিন রিডেবল পাসপোর্ট আর আরেকটা হচ্ছে ই পাসপোর্ট। তো এমআরপির প্রক্রিয়া আর আপনাদের কনসুলেটে চলমান নেই, নেই, এখন নেই। তাহলে যার মেশিন রিডেবল পাসপোর্ট এবং ওটা এক্সপায়ার্ড, সে কিভাবে রিনিউ করবে, ওটা একটু বলবেন? জি শাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমাদের জন্য খুবই একটি জরুরি প্রশ্ন, কারণ আমরা গত ফেব্রুয়ারিতে যখন মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ হয়ে গেল, তখন থেকেই এই যে এই ট্রানজিশনে আমরা তথ্য যদি ওয়েবসাইটে দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে আরও এটি সবাইকে জানানোর সুযোগ আমাদের জন্য এসেছে। তো বিষয়টি হচ্ছে এরকম যে এমআরপি রিইস্যু এখন আর নেই। এখন যে কারো যার বাংলাদেশি পাসপোর্টের প্রয়োজন, যিনি বাংলাদেশি, তিনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। তার যদি এমআরপি আগে থেকে থাকে তাহলে তার পুলিশ ভেরিফিকেশন লাগবে না, যদি কোনো তথ্য পরিবর্তন না থাকে। আর যার হাতে লেখা পাসপোর্ট আগে ছিল, মাঝখানে এমআরপি তিনি করেননি, আগে একসময় হাতে লেখা ছিল, এখন তিনি সরাসরি পাসপোর্ট করতে চাচ্ছেন, তিনি ই পাসপোর্ট করবেন, কিন্তু তার অবশ্যই পুলিশ ভেরিফিকেশন হবে। আর এমআরপির ক্ষেত্রে সাধারণত পুলিশ ভেরিফিকেশন হবে না, কিন্তু তার ক্ষেত্রে হবে যার ইসেনশিয়াল ডেটাতে, যেমন আপনার স্থায়ী ঠিকানায় যদি কোনো পরিবর্তন থাকে, প্লেস অফ বার্থে পরিবর্তন থাকে, সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হবে। অর্থাৎ এখন ই পাসপোর্ট ছাড়া আমাদের যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি, তাদের জন্য অন্য কোনো অপশন নেই পাসপোর্ট করার। একটি অপশন, সেটি হচ্ছে ই পাসপোর্ট। ই পাসপোর্টটি আমাদের 3টি জায়গা থেকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে, ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে এবং লস অ্যাঞ্জেলসে, ওই 2টি কনসুলেট এবং এম্বাসি থেকে এখানে ওয়াশিংটনে। এর বাইরে আমাদের নতুন যে অফিসটি হয়েছে, আপনারা জানেন গত মার্চে এটার কার্যক্রম শুরু হয়েছে ফ্লোরিডার মায়ামিতে, সেখানে কনসুলার সেবা চালু হয়েছে, বাট ই পাসপোর্ট চালু হতে হয়তো কিছুদিন সময় লাগবে। ঢাকা থেকে টিম এসে যখন সেখানে ই পাসপোর্টের সিস্টেম ইনস্টলেশন করবে, তখন সেখানেও চালু হবে।
তো এই হলো আমার জি। একটি পরিপূরক কোশ্চেন, তাহলে কি আপনি বলছেন ওই যে এমআরপি যার, তাকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে তার মানে কি তাকে নিউ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, নাকি রিনিউয়ালের জন্যই অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু এটা কনসিডার হবে ই পাসপোর্ট? ই পাসপোর্টের জন্যই আবেদন করতে হবে। ই পাসপোর্টের সকল আবেদনই নতুন আবেদন, কিন্তু সেখানে উল্লেখ থাকবে আগের পাসপোর্টের তথ্য। আবেদন করার সময় তার কাছে তথ্য চাওয়া হবে যে আপনার সর্বশেষ কি পাসপোর্ট ছিল, সেটি থাকবে। কারণ ই পাসপোর্ট করার সময় পুরাতন পাসপোর্টের তথ্য, এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন, এগুলোর তথ্য সবগুলো সিস্টেম ম্যাচ করে দেখে যে ম্যাচ করছে কিনা, সিস্টেমে চেক হয় এটা সার্ভারে। তো যদি তথ্য সবকিছু ঠিক থাকে তাহলে তখন তিনি ই পাসপোর্ট পান। আর যদি তথ্য ঠিক না থাকে তখন তথ্য আবার প্রয়োজনীয় কারেকশন করতে হয়। যেমন আমরা প্রায় যেটা দেখে থাকি যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে অনেকের তথ্যে পাসপোর্টের তথ্যের সঙ্গে মিল নেই। তিনি যখন আমেরিকা এসেছেন, যে এমআরপি নিয়েছেন, সেই তথ্যের সাথে বাংলাদেশের তার যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করা আছে সেখানে তথ্যে দেখা যাচ্ছে নামের বানান ভিন্ন। অনেক ক্ষেত্রে আবার আছে যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা বাংলাদেশে আছে তার করা ডিজিটাল, যেটি অনলাইনে করা, সেটি বাংলাতে ডেটাগুলো দেওয়া আছে, তথ্যগুলো যেমন নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো বাংলায় আছে কিন্তু ইংলিশে নেই। কিন্তু যেহেতু আমাদের ই পাসপোর্টের সফটওয়্যার হচ্ছে ইংলিশে, সুতরাং এটা ডেটা ম্যাচ করতে গেলে অবশ্যই ওই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তথ্যগুলো ইংলিশে থাকতে হবে। ইংলিশে থাকলেই সিস্টেমে ম্যাচ করবে। তো যেটা হয় যে অনেকের আমাদের এখানে সেই পাসপোর্টের বায়োমেট্রিক্স দিয়ে যান, দেওয়ার পরে দেখা যায় যে সফটওয়্যার যখন চেক করে তার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ইংলিশের ডেটাটা নেই, তখন এটা আটকে যায়। তখন আমরা আবার তাদেরকে ইমেল করে জানাই আবেদনকারীকে যে আপনি যে অফিস থেকে আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বাংলাদেশে ইস্যু করা হয়েছিল সেখানে যোগাযোগ করে আপনি ইংলিশ অংশটা করে নেন, অ্যাড করে নেন। তো যে কারণে যারা আবেদন করতে আসেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমেই আপনি চেক করে দেখবেন, এটা কিন্তু অনলাইনেই ভেরিফাই করা যায়। অনলাইনে লোকাল গভর্নমেন্ট ডিভিশন, আমাদের সরকারের যে স্থানীয় সরকার বিভাগ, তাদের অধীনে একটা প্রজেক্টের আওতায় বাংলাদেশে বার্থ রেজিস্ট্রেশন সিস্টেম নতুন করা হয়েছে, যেটাকে সাধারণভাবে বলা হয় সব ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো সেইটা অনলাইনে ভেরিফায়েবল। আপনারা জানেন যে আমাদের আগে থেকেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশন, তারা এবং বিদেশের দূতাবাস থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। আগে একসময় ম্যানুয়ালি দেওয়া হতো। তো ম্যানুয়ালি যেটা দেওয়া যায় সেটা তো সরাসরি সার্ভারে চেক করা যায় না, যে কারণে ই পাসপোর্টের ক্ষেত্রে করা হয়েছে যে অবশ্যই যে ই পাসপোর্টের ক্ষেত্রে আবেদনের ভিত্তি কিন্তু আমি স্পষ্ট করে বলি যে দুইটি ডকুমেন্ট হচ্ছে ই পাসপোর্ট আবেদনের ভিত্তি, যে দুটার মধ্যে একটা অবশ্যই থাকতে হবে। একটি হচ্ছে এনআইডি। তো এনআইডি আপনারা জানেন যে এনআইডির তথ্য শুরু থেকেই সার্ভারে আছে, যখন থেকে এনআইডি করা হয়েছে তখন থেকেই এনআইডির তথ্য সার্ভারে আছে। সুতরাং কারো যদি এনআইডি থাকে তিনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, তথ্যটা শুধু মিল থাকতে হবে। কিন্তু বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার কাছে যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা কি ম্যানুয়াল নাকি অনলাইনে ভেরিফায়েবল। অনলাইনে ভেরিফাইটা কিভাবে করবেন? e-verify.bdris.gov.bd, এটি হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশনের সিস্টেম সরকারের। এখানে গিয়ে আপনার কাছে যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আছে সেখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি যদি আপনি বসিয়ে ডেট অফ বার্থটা দেন, তাহলে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে অনলাইনে আপনার তথ্য আছে কিনা এবং সঠিকভাবে আছে কিনা। যদি আপনার তথ্য না থাকে, যদি লেখা থাকে রেকর্ড নট ফাউন্ড, তাহলে আপনাকে ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটি এখন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ডিজিটাল, সেটি এখন যে কোনো অফিসে, যদি আপনি বাংলাদেশের কোনো অফিসে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করতে চান, তো তাহলে আপনাকে যেটা দিবে সেটাই হচ্ছে আমরা যেটাকে 17 ডিজিটের ভেরিফায়েবল বার্থ রেজিস্ট্রেশন, সেটি। তো সেটি আপনাকে করতে হবে যদি আপনার এই সিস্টেমে চেক করে দেখেন যে রেকর্ড নট ফাউন্ড। আর যদি রেকর্ড ফাউন্ড হয়, তথ্য আপনি দেখলেন সব ঠিক আছে, তো দ্যাটস ফাইন, তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে একটি বিষয় যে আমি এটি বলছি বিদেশের জন্য, এটি মিশনে কিন্তু আপনার অর্থাৎ দূতাবাস, বিদেশে যে আবেদন আমরা ই পাসপোর্টে গ্রহণ করি সেখানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবার ক্ষেত্রে গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশে যদি কেউ পাসপোর্ট করেন তাহলে কিন্তু তাকে, তার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে তাকে কিন্তু বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে হবে না, তাকে দিতে হবে এনআইডি। 20-এর উপরে হলে অবশ্যই এনআইডি দিতে হবে, 18 থেকে 20-এর মধ্যে হলে এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে যদি তিনি এনআইডি তখনও পেয়ে না থাকেন, আর 18-র নিচে হলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা হচ্ছে দেশের ক্ষেত্রে। কিন্তু আমরা যেহেতু আজকে এখানে দূতাবাসের সেবা নিয়ে আলোচনা করছি, সুতরাং বিদেশের জন্য যেটি প্রযোজ্য সেটি হচ্ছে এখান থেকে আপনি এনআইডি দিয়েও করতে পারবেন,
অথবা এনআইডি না থাকলে, কারণ আমরা জানি যে বিদেশে যারা বসবাস করছেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের অনেকের কাছে এনআইডি নাই, এবং এনআইডি করতে গেলে আবার দেশে যেতে হয়, যে কারণে আপনাদের সুবিধার্থে সরকার এটা সহজ করে দিয়েছে আপনাদের জন্য, যে আপনাদের এনআইডি না থাকলেও যদি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি অনলাইনে ভেরিফাইবল সেটি থাকে, এবং সেটি আপনার কাছে না থাকলে আপনি দূতাবাসের মাধ্যমে করতে পারবেন। তবে দূতাবাসের মাধ্যমে আবেদন করার আগে অবশ্যই চেক করে নেবেন, আমি যে একটু আগে যে অ্যাড্রেসটা ইউআরএল বললাম, everify.bdris.gov.bd, সেখানে আগে চেক করে দেখবেন যে আপনারটা বাংলাদেশে অলরেডি আপনি যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানে আগে এক সময় বার্থ সার্টিফিকেট নিয়েছিলেন কোনো সময়, সেটি তারা অনলাইনে সেটা সিস্টেমে আপলোড করেছে কিনা সেই তথ্যগুলো। যদি সিস্টেমে থাকে তাহলে আপনাকে আর নতুন করে দূতাবাসে আবেদন করতে হবে না, কিন্তু সিস্টেমে থাকলেও সেটা সঠিক কিনা এটা আপনাকে চেক করতে হবে। তথ্য যদি কোনো ভুল থাকে তাহলে সেখানে যে অফিস থেকে ইস্যু হয়েছিল সেখানে যোগাযোগ করে তাদের কাছে আবেদন করে আপনার কারেকশন করে নিতে হবে। আর যদি সিস্টেমে না থাকে, নট রেকর্ড ফাউন্ড, তাহলে নতুন করে আপনাকে আবেদন করতে হবে। সেটা আপনি দেশে করতে পারেন, বিদেশেও করতে পারেন। মিল্টন ভাই অনেক অনেক ধন্যবাদ। এবং এনভিআর নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, এবং দর্শক যারা দেখছেন এবং আপনি যেই ওয়েবসাইটগুলোর কথা বলছেন যেখানে বার্থ সার্টিফিকেট ভেরিফাই করা যায়, আমি কমেন্ট সেকশনে অলরেডি সবগুলো লিঙ্কই দিয়ে দিয়েছি, এবং আজকে এই ধরনের যত ইনফরমেশনাল লিঙ্কের কথা আপনি বলবেন আমরা চেষ্টা করব সেগুলো আমাদের ভিউয়ারদের জন্য এই লাইভের কমেন্ট সেকশনে বিভিন্ন জায়গায় দিয়ে দেবার। তো অনেকক্ষণ তো এনভিআর নিয়ে কথা হলো, তো আর যেহেতু আপনারা এখানে আসছেন ইন পার্সন, 11 তারিখে আপনারা আমাদের সাথে বসবেন, আপনাদের বলবো যে বেশ কিছু কাজ নিয়ে। তো এর ভিতরে কিছু আছে যেগুলো বা যেসব সার্ভিসগুলো আপনারা এখানে দিবেন না, ঠিক কোন কোন সার্ভিস দিবেন, এবং এরপরে চলুন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা একটু কথা বলি। আপনি যদি আমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেন, তারপরে আমাদের যেসব প্রশ্ন আছে আমরা করব। মোবাইল কনসালার ক্যাম্পে আমরা এখন 5 ধরনের সেবা দিচ্ছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সম্প্রতি গত 2 মাসের মধ্যে 4টি জায়গায় আমরা করেছি। হিউস্টনে করেছি, শিকাগোতে করেছি, আটলান্টায় করেছি, এবং আমরা ফিলাডেলফিয়াতে আপার ডার্বি সেখানে করেছি। তো সব জায়গায় যে সেবাগুলো দিচ্ছি আপনাদের এখানেও আমরা সেই সেবাগুলো দিব। 2টি তাৎক্ষণিকভাবে ওখানে যেটি সম্পন্ন করা, 3টি সেবা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যাবে, সেটি হচ্ছে এনভিআর। আপনি ওখানে এনভিআর করতে আসবেন, যদি আমাদের কাছে আমরা সাধারণত দেখেছি যে 20 থেকে 30 মিনিটের মধ্যে একজন আবেদনকারী পেয়ে যান। অর্থাৎ আমরা এমনভাবে রাউন্ড টেবলে বসি যে সিরিয়ালি আবেদন রিসিভ করার পরে এটা চেক হয়ে সিগনেচার হয়ে উইদিন 20 to 30 মিনিটস এটা ডেলিভারি হয়ে যায়। তো এটা, এবং কোনো আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নাই, অর্থাৎ ওয়াক ইন। আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোবাইল কনসালার ক্যাম্পে থাকবো। তখন এর মধ্যে আপনারা আসবেন, আমরা তাৎক্ষণিকভাবে রিসিভ করে যতক্ষণ আপনার লাইনে সিরিয়ালি পড়তে যতক্ষণ লাগে, এটা এখানে কোনো বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে না, দ্রুত আপনি এনভিআরটা তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। এবং আমরা এটাও দেখেছি যে অনেকে আছে পার্শ্ববর্তী স্টেট থেকেও আসেন, কারণ অনেক সময় এমবাসিতে পাঠিয়ে কিছু ঘটনা আমরা দেখেছি যে কখনো কখনো মেইলে হারিয়ে যায়। যদিও মেইল সেবাটি ভালো, অনেক উপকারী, কিন্তু আমাদের অনেক ঘটনা এরকম আছে। তো যাদের সুযোগ আছে কাছাকাছি, যারা হয়তো ড্রাইভ করে আসতে পারবেন, এমনকি 5-6 ঘন্টা ড্রাইভ করে অনেকে আসেন মোবাইল কনসালার ক্যাম্পে, আমরা দেখেছি। তো আমি অনুরোধ করব যারা এই ডালাসের আশেপাশে আছেন তারাও চলে আসেন, আমরা আপনাদেরকে সেবা দিতে ওখানে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আপনারা দ্রুত তাৎক্ষণিক সেবা পাবেন। এটি হচ্ছে এনভিআর, এটি গেল। আরেকটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এইটি একটু সময় লাগে, কারণ পাওয়ার অফ অ্যাটর্নির ডকুমেন্টগুলো সব ঠিক মতো আছে কিনা আমাদেরকে চেক করতে হয়, এবং পাওয়ার অফ অ্যাটর্নি দেখা যায় যে দাতা অনেক সময় 4-5 জন থাকে, প্রত্যেকটা পাতায় স্বাক্ষর করতে হয়। তো পাওয়ার অফ অ্যাটর্নি আমরা করব, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত কম থাকে, এবং কিন্তু সময় বেশি লাগে। একজনের করতে অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টাও কখনো কখনো লাগে, কারণ অনেকের ডকুমেন্টস ঠিক থাকে না। বাট এটি আমরা তাৎক্ষণিকভাবেই ওখানেই পাওয়ার অফ অ্যাটর্নিটা এক্সিকিউট করে দিব। তো এই দুইটা, আরেকটা হচ্ছে অ্যাটেস্টেশন, এটাও আমরা তাৎক্ষণিকভাবে ওখানে করে দিব। আর 2টা সেবা ওখানে আমরা তাৎক্ষণিক করতে পারবো না, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা রিসিভ করে নিয়ে আসবো। একটা হচ্ছে ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্ব সনদ। কারণ আপনারা জানেন, আমি আগেই ব্যাখ্যা করেছি যে এটার এই সনদের কর্তৃপক্ষ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, এবং এটা পুলিশ ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করে। তো আমরা এটা আবেদনটি আপনাদের কাছ থেকে রিসিভ করব, আপনাদেরকে একটা রিসিট দিব, আবেদন মন্ত্রণালয় এমবাসিতে নিয়ে এসে এখান থেকে আমরা ঢাকায় একটা চিঠি দিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পত্র দিব যে এটার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য,
এবং আমাদের ওয়েবসাইটের ট্র্যাকিং সিস্টেমে আমরা সেটার স্মারকটা উল্লেখ করে দিই, এবং এরপরে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পরবর্তী কার্যক্রম ইনভেস্টিগেশন শেষে যখন ইস্যু করে আমাদের কাছে আবার চলে আসে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি ক্যাম্পে পাচ্ছেন না, কিন্তু ক্যাম্পে এটুকু পাচ্ছেন যে আমাদের কাছে দাখিল করতে পারছেন। এইটা। আরেকটি হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটির জন্য অনলাইনে আগে আবেদন করতে হয়। আবেদন করে আবেদনের প্রিন্ট আউট নিয়ে সাথে সাপোর্টিং ডকুমেন্টস লাগে, এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে কি কি লাগে, ছবি লাগে, এগুলো সহ যদি আপনারা ক্যাম্পে আসেন তা আমরা আবেদনটি রিসিভ করব। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ইস্যু করতে পারি না, কারণ এটা সফটওয়্যারে চেক করতে হয় সবকিছু ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে যে এটার যিনি এই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যিনি প্রদান করেন তাকে বলা হয় রেজিস্ট্রার বা নিবন্ধক। তো আমাদের এমবাসিতে যাকে নিবন্ধক হিসাবে নিয়োগ দেওয়া আছে দায়িত্বপ্রাপ্ত আমাদের মিনিস্টার কনসুলার স্যার, তিনি হচ্ছেন এটির ইস্যুকারী কর্তৃপক্ষ এমবাসির পক্ষে। তো আপনারা আমাদের কাছে ক্যাম্পে দিলে আমরা সেটা নিয়ে এসে ওনার দপ্তরে, মিনিস্টার কনসুলার স্যারের দপ্তরে আমরা এটা দিব, এবং এইটা পরবর্তীতে ওনার দপ্তর থেকে এটা প্রক্রিয়া করে সাধারণত সপ্তাহখানেকের মধ্যে এটা হয়ে যায়। এবং কারণ এখানে ডাকযোগে অনেক আসে, যে কারণে ভলিউমের কারণে হয়তো একটা কাজ করতে খুব বেশি সময় লাগবে না, বাট যেহেতু অনেক ভলিউম থাকে এবং অনেকের আবার তথ্যে ভুল থাকে, দেখা যাচ্ছে যে বিশেষ করে বাংলা, আমাদের বার্থ সার্টিফিকেটে বাংলা ইংলিশ দুইটা অংশ আছে, অনেকের বাংলা ফন্ট ঠিক থাকে না, তখন আবেদনকারীর সঙ্গে কথা বলে এগুলো আবার ঠিক করতে হয়, সে কারণে একটু সময় লাগে। তো সাধারণত আমরা দেখে থাকি যে এক সপ্তাহের মধ্যে হয়ে থাকে এই বার্থ সার্টিফিকেট। সেটা আপনারা যদি ওই ক্যাম্পে যখন দাখিল করবেন তখন রিটার্ন এনভেলপ দিয়ে দেন, তাহলে এমবাসিতে এসে সেটা করে আমরা আবার রিটার্ন এনভেলপে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এই হচ্ছে 5 ধরনের সেবা। আর যেটা আমরা দিতে পারছি না আপনাদের ওখানে, যেটা হিউজ ডিমান্ড কিন্তু দিতে পারছি না, সেটা হচ্ছে পাসপোর্ট। দিতে পারছি না তার কারণ হচ্ছে যে আগে আমরা পারতাম, আগে এমআরপি সিস্টেমটা ছিল যে যেখানে আপনাদের কাছ থেকে নিয়ে এসে আমরাই এনরোল করে ফেলতাম। এমআরপিতে যেহেতু আপনাদের বায়োমেট্রিক্স ছিল, সেই বায়োমেট্রিক্সের কারণে আমরা আপনাদের কাছ থেকে শুধু আবেদনটা নিয়ে আসতাম, এমবাসিতে নিজেরা আমরা এনরোলমেন্ট করতাম, করে পরে ঢাকা থেকে পাসপোর্ট আসলে আপনাদেরকে দিয়ে দিতাম। কিন্তু এই পাসপোর্টে বায়োমেট্রিক সিস্টেমটা নতুন, এখানে 10 আঙ্গুলের ছাপ দিতে হয়, এখানে আপনার রেটিনা স্ক্যান করতে হয়, যেটা এমআরপিতে ছিল না। তো এখানকার বায়োমেট্রিক সিস্টেমটা আলাদা হওয়ার কারণে আপনাদেরকে এখানে আসতে হচ্ছে। অর্থাৎ যিনি যেখানে আবেদন করবেন, ওয়াশিংটন ডিসিতে বা নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলসে, তবে প্রত্যেকে আবার জুরিসডিকশন আছে। যেমন লস অ্যাঞ্জেলসের পার্শ্ববর্তী যে 8টা স্টেট, ক্যালিফোর্নিয়া সহ, তাদের সার্ভিস দেওয়ার জুরিসডিকশন হচ্ছে লস অ্যাঞ্জেলস। নিউ ইয়র্কেরও একইভাবে, নিউ ইয়র্কের যেমন নিউ জার্সি, ভারমন্ট, এরকম আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে, এরকম প্রত্যেকের জুরিসডিকশন বলা আছে, যিনি যে জুরিসডিকশনের আওতায় পড়েন। আর যারা কোনো কনসুলেটের জুরিসডিকশনে পড়েন না তারা করবেন ওয়াশিংটন ডিসিতে। আর যারা ফ্লোরিডার আওতায় পড়বেন তারাও এখন আপাতত ওয়াশিংটন ডিসিতে করবেন, কারণ যেহেতু মায়ামি অফিসে এখন ওই পাসপোর্ট চালু হয়নি। থ্যাংক ইউ মিল্টন ভাই। হয়তো কোনো একদিন আমরা সেন্টারে ডালাসেও হয়তো আমরা একটা কনসুলেট অফিস পাবো, আমাদেরকে হয়তো ওয়াশিংটন যেতে হবে না, সেই কামনা আমরা সেই আশা করতে পারি। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে ডুয়েল ন্যাশনালিটি, যেটাকে অনেক সময় আমরা বলি যে ডুয়েল সিটিজেনশিপ। আমি আসলে এক্স্যাক্টলি ওটা ডিফাইন করতে পারবো না যে ন্যাশনালিটি, ডুয়েল ন্যাশনালিটি এবং ডুয়েল সিটিজেনশিপের ভিতরে পার্থক্য কি। তো আমি যতটুকু জানি যে ডুয়েল ন্যাশনালিটি হচ্ছে যে একটা সার্টিফিকেট, এটা কিন্তু পাসপোর্ট না, এবং এটার জন্য আপনারা অ্যাপ্লিকেশন নিবেন এবং এটা সময় লাগে 6 মাস থেকে 1 বছর সময় লাগে পেতে। কিন্তু এই ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটটা একমাত্র যারা বাংলাদেশি, আমেরিকান বাংলাদেশি, ওরাই পাবে। কিন্তু আমাদের চিলড্রেনরা কি পাবে এটা? এদের কি অধিকার আছে পাওয়ার? হ্যাঁ, চিলড্রেনরা আবেদন করতে পারবে। আমাদের ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশন, সেখানে বলা আছে যে যদি চিলড্রেনরা অ্যাপ্লাই করেন তাহলে তার ইউএস এর বার্থ সার্টিফিকেটটা দিবেন এবং প্যারেন্টের বাংলাদেশি ডকুমেন্ট দিবেন। এবং বাংলাদেশে যে ওখানে দেখবেন যে ফর্মের মধ্যে 5 পৃষ্ঠার একটা ফর্ম, সেখানে বাংলাদেশের যে অ্যাসেটস বলা আছে যে তার আছে কিনা, সেটা হচ্ছে তার ক্ষেত্রে হবে চিলড্রেন যিনি ইউএসএ তে জন্ম, তিনি তার প্যারেন্টের বাংলাদেশে কি আছে সেটা দিবেন। করতে হবে। এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা রিলেট কোশ্চেন হচ্ছে যে ডুয়াল ন্যাশনালিটির জন্য যতটুকু আমি জানি যে 3 সেট অ্যাপ্লিকেশন করতে হয়, রাইট, এবং 3টেই হচ্ছে অরিজিনাল, এগুলা ফটোকপি করলে হবে না। 3 সেট করতে হয়। আমরা ফটোকপিও নেই, মানে মূল একটা মূল থাকলে হবে, 2টা ফটোকপি হলে চলবে। আমরা 3টার মধ্যে একটা এমবাসিতে রাখি, 2টা আমরা ঢাকায় পাঠাই। ঢাকাতে একটা মন্ত্রণালয় রাখে, একটা যাদেরকে ইনভেস্টিগেট করতে দেওয়া হয় সাধারণত এসবি পুলিশ, সেখানে চলে যায় একটা।
এই জন্য 3 সেট নিতে হয়। আমাদের কাছে যেহেতু অনেক আবেদন আসে এবং প্রচুর কাগজ, এগুলো আমাদের জন্য এই জন্য আপনারা নিজেরা রেডি করে দিলে সবকিছু ঠিক থাকবে, কারণ আপনাদের কাছ থেকে নেই। আমাদের কাছে জন্য কপি করাটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তো এই কারণে আমরা বলি যে আপনারা আপনাদের সেট একদম রেডি করে দিবেন, আর সাথে ছবি আমরা নেই মোট 4টা, মূল সেটে 2টি আর অন্য যে 2টি সেট সেখানে 1টি করে। Thank you এগুলো so সবই much. আমাদের ওয়েবসাইটে লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার আরেকটা কোশ্চেন, ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে যেটা নাকি আমাদের এনআইডি যেটা, জি, সেটা কি করা যায় কিনা যদি আমার বাংলাদেশি পাসপোর্ট না থাকে? বাংলাদেশে এনআইডি করতে গেলে আপনি ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এর সঙ্গে তাদের আরো অন্য যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড সেগুলো দিতে হবে। আপনি দেখে নেবেন যে এনআইডির জন্য তাদের কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়। তার সঙ্গে আপনাকে অবশ্যই কারণ ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট না থাকলে তো আপনি বাংলাদেশি নাগরিক না যতক্ষণ না পর্যন্ত। কারণ যখনই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করছেন, তখনই এখানে আপনাকে যে শপথটি নিতে হয়, শপথের প্রথম বাক্যেই বলা আছে যে আমি এই নাগরিকত্ব গ্রহণের সময় আমার পূর্বের সকল আনুগত্য সব পরিত্যাগ করলাম। অন্য আগে যে রাষ্ট্রের প্রতি আমার আনুগত্য ছিল সেটা আমি পরিত্যাগ করলাম। অর্থাৎ এই শপথটি যখন নিলেন তখন আপনি আর বাংলাদেশের নাগরিক থাকলেন না। সেই কারণে আবার নাগরিকত্ব গ্রহণের জন্য আপনাকে এই ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট অ্যাপ্লাই করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা নিতে হয়। এটা নেওয়ার পরে আপনি আবার বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন, তখন আপনি ডুয়াল সিটিজেন হলেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এখানে তো এই ডুয়াল ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনটি যেটি এখানে কিন্তু ইউএস গভর্নমেন্টও কিন্তু সাপোর্ট করে। আমাদের এমবাসির ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। তারা বলেছে যে যদিও শপথের সময় পরিত্যাগ করতে হয়, কিন্তু পরে কেউ অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবে। এবং ডুয়াল ন্যাশনাল কিন্তু যখন তিনি ইউএসএ তে প্রবেশ করবেন বা ইউএসএ থেকে লিভ করবেন, লিভ অ্যান্ড এন্টার ইউএস, তখন তাকে কিন্তু ইউএস এর পাসপোর্টটি ব্যবহার করতে হবে, এটি বলা আছে। তো ইউএস গভর্নমেন্ট এই বিষয়ে কি বলে সেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে রেখেছি। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, মাঝখানে একটু ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ সরকারের যে পরিপত্র আছে 2008 সালের, সেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশি কোনো নাগরিক যদি অন্য দেশের নাগরিকত্ব, সেখানে কয়েকটা সার্কুলার আছে বিভিন্ন দেশগুলোর জন্য, যেমন নর্থ আমেরিকান যে কান্ট্রি সেগুলোর জন্য একটা সার্কুলার আছে, যেমন আমেরিকা, কানাডা, এগুলোর জন্য। সেই সার্কুলারে বলা আছে যে যদি বাংলাদেশের কোনো নাগরিক বিদেশি নাগরিকত্ব গ্রহণের সময় আনুগত্য প্রত্যাহারের শপথ না করে থাকেন, অর্থাৎ তার শপথে যদি আনুগত্য প্রত্যাহারের কথা উল্লেখ না থাকে, তাহলে তার নাগরিকত্ব বহাল থাকবে। কিন্তু যেহেতু আমেরিকার নাগরিকত্ব গ্রহণের সময় আনুগত্য প্রত্যাহার করতে হয়, সেই কারণে বহাল থাকে না। কিন্তু যদি এটা না থাকতো তাহলে বহাল থাকতো। এটি আমি বলতে চেয়েছিলাম, মাঝখানে ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ মিল্টন ভাই। আমার শেষ কোশ্চেন ডুয়াল ন্যাশনালিটির উপরে, সেটা হচ্ছে যে অনেকে ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট না করে এখানে ইউএস পাসপোর্ট হোল্ড করে বাংলাদেশে গিয়ে করে কি আরেকটা বাংলাদেশি পাসপোর্ট করে ফেলে, এটা কতটুকু লিগ্যাল এবং এটা কি বাংলাদেশের জন্য জাস্টিফাই কিনা? এটা হচ্ছে আপনার এখানে হতে পারে যে ইনফরমেশন গ্যাপ আছে আমাদের ইন্টার এজেন্সি, সেটি কিন্তু আইনগতভাবে যেহেতু আপনি শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নাগরিকত্ব থাকছে না, সেক্ষেত্রে এই ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট নেওয়ার পরে তিনি আবার পাসপোর্ট গ্রহণের জন্য উপযুক্ত হবেন। এটি হচ্ছে আমার মতে এটি আইনি ধারণা। এটি ওকে, থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্স থেকে একটা কোশ্চেন আছে মনে হয়, কে আপা আপনি কি করবেন কোশ্চেনটা? হ্যাঁ, করতে পারি। অডিয়েন্স থেকে যেটা জানতে চাচ্ছে এটা অনেকটা মামুন ভাই যে বিষয় নিয়ে কথা বলছিলেন, এবং আমি জানি আপনি অলরেডি সবগুলো আসলে আমাদের উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু স্পেসিফিক্যালি যখন জানতে চাচ্ছে, কারণ হয়তো অনেক তথ্যের ভিড়ে হারিয়ে গেছে, এই যে ডুয়াল ন্যাশনালিটির জন্য কি কি ডকুমেন্টস লাগে? আমি জানি এটা ওয়েবসাইটে আছে, যদি আপনি তারপরে একবার বলে দেন। আর অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেরই এনআইডি কার্ড নাই, এনআইডি কার্ড না থাকলে কি কি এখানে গ্রহণযোগ্য, একটু যদি আরেকবার ডুয়াল বলেন। ন্যাশনালিটির ক্ষেত্রে আপনার 3টা ডকুমেন্ট একেবারে এসেনশিয়াল। একটা হচ্ছে তার যে বাংলাদেশি পাসপোর্ট ছিল পুরাতন সেটি, তার যে আমেরিকার পাসপোর্ট, এবং আমেরিকার সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, তিনি যে নাগরিকত্ব গ্রহণের সময় যেটি পেয়েছেন। এই 3টে হচ্ছে ইসেনশিয়াল ডকুমেন্ট। আর এর বাইরে তিনি যে ফর্মে বিভিন্ন তথ্য পূরণ করবেন, সেখানে বাংলাদেশে তিনি যদি অ্যাসেটস লিখেন, তার কি কি অ্যাসেটস আছে সেগুলো সংক্রান্ত কাগজ তিনি দিতে পারেন। এর সঙ্গে বাংলাদেশে যদি তিনি রেমিটেন্স পাঠিয়ে থাকেন, অথবা বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগ বা শিক্ষামূলক কার্যক্রম
সমাজসেবামূলক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, অর্থাৎ রাষ্ট্রের জন্য যেগুলো উন্নয়নমূলক বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করে এই ধরনের কার্যক্রমে আপনার কোনো কার্যক্রম থাকে, সেই ধরনের ডকুমেন্ট আপনার থাকলে দিতে পারেন। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আপনি আবেদন করার সময় নাও দিয়ে থাকেন, যখন এটি দেশে আপনাকে ইনভেস্টিগেশনে যাবে তখন ইনভেস্টিগেটিং অফিসারকে আপনারা দিতে পারেন, কারণ তখন আবার তিনি চাইবেন যে আপনাদের কাছে আর কোনো কিছু আছে কিনা। তো এটি কিন্তু 3টি ডকুমেন্ট অবশ্যই এসেনশিয়াল, যেটা আমি বলেছি যে বাংলাদেশি পাসপোর্টের কপি, এছাড়া ইউএস পাসপোর্ট এবং সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। থ্যাংক ইউ মিল্টন ভাই। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলি আপনার, সেটি হচ্ছে যে আমাদের ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেটের যে ফর্মটি 5 পৃষ্ঠার ফর্ম, 5ম পাতায় একটা অ্যাফিডেভিট আছে। অ্যাফিডেভিট যেটি, সেটি যারা আমাদের কাছে ডাকযোগে পাঠান তারা এটা নোটারাইজ করে নোটারি পাবলিকের সামনে অ্যাফিডেভিটটি করে, অর্থাৎ তিনি যে তথ্য দিলেন এই ফর্মে টোটাল, সেটা যে সঠিক দিয়েছেন সেটার জন্য একটা অ্যাফিডেভিট। তো এইটা মোবাইল কাউন্সিলর ক্যাম্পে যখন আমরা যাই তখন যদি আবেদনকারী নোটারাইজ করে নিয়ে আসেন তাহলে আমাদের আর ওখানে স্বাক্ষর করতে হয় না। কিন্তু যদি নোটারাইজ করে না নিয়ে আসেন তাহলে আবেদনকারীকে অবশ্যই আমাদের সম্মুখে উপস্থিত থেকে সাইন করতে হবে, আমাদের সামনে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ তিনি বললেন যে আমাদের সামনে উপস্থিত হয়ে তিনি স্বীকার করলেন যে তার সকল ডকুমেন্ট সঠিক, কোনো এখানে কোনো ভুল তথ্য বা অসত্য তথ্য নেই। অর্থাৎ অ্যাফিডেভিটটা সেক্ষেত্রে আমরা অ্যাফিডেভিট ইয়েটা করব, তাকে সার্টিফাই করব যে হ্যাঁ তিনি করলেন। অনেক ধন্যবাদ মিল্টন ভাই। এই প্রসঙ্গে তার ভিউয়ারের আরেকটি প্রশ্ন হলো, তার বাংলাদেশি পাসপোর্টটা হারিয়ে গেছে, এখন এই অবস্থায় কি সে অ্যাপ্লাই করতে পারবে ডুয়াল ন্যাশনালিটির জন্য? তার একটা কপি থাকতে হবে, তার কাছে যদি কোনো পুরাতন কপি থাকে সেটা থাকতে হবে। পাসপোর্ট হারিয়ে গেছে তো ধরে নেন যে কোনো কপি নাই, সেক্ষেত্রে তার উপায় কি? যেমন বার্থ সার্টিফিকেট দিলে হবে কিনা? এইটা আমাদের এক্সিস্টিং এখন বর্তমানে যে অবস্থায় আছে, যে রিকোয়ারমেন্ট, সেখানে কিন্তু এটা নাই। কারণ তিনি এদেশে কিভাবে এসেছেন তা তো নিশ্চয়ই থাকার কথা, হয়তো তার থাকবে অথবা তার প্যারেন্টের থাকবে। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে তার এদেশে এন্ট্রিটা লফুল ছিল কিনা, এটা একটা প্রশ্ন আসবে। আচ্ছা, মানে এখন আমাদের রিকোয়ারমেন্ট যেভাবে প্রেসক্রাইবড আছে সেখানে পাসপোর্টের বিকল্প হিসাবে নাই ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, না অনেক অনেক ধন্যবাদ। কারণ অনেক সময় অনেক কিন্তু ধরনের পুরাতন প্রশ্ন পাসপোর্ট হলে চলবে, এটা আমি বলেছি। এখানে হাতে লেখা পাসপোর্ট হলেও হবে, কিন্তু হাতে লেখা পাসপোর্ট হলে প্রথম 7 পৃষ্ঠা দিতে হবে, কারণ হাতে লেখা পাসপোর্টের তথ্যগুলো বিভিন্ন পাতায় বিস্তৃত। আপনারা দেখবেন যে কোনো পাতায় স্বাক্ষর, কোনো পাতায় জন্ম তারিখ, কয়েকটা পাতা মিলে তথ্যগুলো আছে। আচ্ছা, আর কিন্তু ইয়েতে আপনার যেটা এমআরপি, সেখানে 2 পৃষ্ঠার মধ্যেই মূল ফটো পেজ আর পাশে আরেকটা পেজে দেখবেন যে অন্য ডেটাগুলো আছে। তো সুতরাং ওই 2 পৃষ্ঠার কপি দিলেই হবে এমআরপির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আসলে এসেই যায়, ধরেন তার বাংলাদেশি পাসপোর্ট আসলে হারিয়ে গেছে, নাই, তো অনেক সময় হয় না যে আমরা পাসপোর্ট একটা ফটোকপি করে বাসায় হয়তো কোথাও রেখে দিয়েছি, এরকম যদি কোনো ফটোকপি থাকে এবং হ্যাঁ, সেখানে ফটোকপি যদি হবে, ফটোকপি নাম্বারটা থাকে পাসপোর্টের, তাহলে বোধহয় সেটা ব্যবহার করা যাবে, তাই রাইট তো? রাইট, ফটোকপি হলে চলবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিল্টন ভাই, অনেক অনেক ইনফরমেশন। আপনি এত ইনফরমেশন দিচ্ছেন, আমাদের ধারণ করার ক্ষমতা আছে কিনা জানি না। আপনার ইনফরমেশনগুলি খুবই মানে মানে সিগনিফিকেন্ট। তো আমার একটা ছোট কোশ্চেন আমি অ্যাড করি এর সাথে। আপনি বলছিলেন, যদিও আমি এগুলোর সাথে ফ্যামিলিয়ার ছিলাম না, আমরা যারা অনেক আগে এসেছি তাদের আপনার ওই যে মানে কমিশনার, মিউনিসিপ্যালিটির কমিশনার থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে, জি, তারা যদি আমরা এখন ইউএস সিটিজেন, তারা যদি এখন ওই যে আপনাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিতে চাই, জি। ওটার কি কোনো প্রসেস আছে? আমি অ্যাপ্লাই করতে পারবো? যদি আপনি আগে না নিয়ে থাকেন তাহলে আপনি আমাদের এমবাসি থেকে করতে পারবেন। এমবাসিতে একটা দিতে হয়, এখানে একটা আবেদন করতে হয় মিনিস্টার কনসুলার বরাবর। সেখানে বলতে হয় যে আমি আগে কখনো ডিজিটাল বার্থ সার্টিফিকেট নেইনি। সেই আবেদনের মধ্যে একটা প্রেসক্রাইবড ফরম্যাট আছে, ল্যাঙ্গুয়েজটাও নির্দিষ্ট করা আছে। সেখানে আপনারা দেখবেন ওয়েবসাইটে আছে, সেখানে এই কথাটি বলা আছে যে আমি আগে ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা গ্রহণ করি নাই, দেশ থেকে বা অন্য কোথাও থেকে নেইনি। এটা দিয়ে আপনি আবেদন করলে এখান থেকে নিতে পারবেন। কিন্তু প্রথমে অনলাইনে আপনাকে আবেদনটা পূরণ করতে হবে, পূরণ করে প্রিন্ট আউট নিয়ে সাথে বাংলাদেশে আপনার দেখবেন যে ওখানে কিছু বাংলাদেশে যে আপনার আগে জন্ম ছিল তার ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পুরাতন কিছু সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে, কারণ এমবাসি তো বুঝতে পারবে না যে আপনি আগে বাংলাদেশি ছিলেন কিনা। ওইখানকার লোকাল কিছু ডকুমেন্ট লাগবে, সেটা ওই যেটা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ওয়েবসাইট সেখানে বলা আছে। যেমন আপনার যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই কোনো হসপিটালে যদি জন্ম হয়ে থাকে সেখানে হসপিটালের কাগজ থাকতে পারে, অথবা ওখানকার ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থাকতে পারে, অথবা
অর্থাৎ এরকম কোনো ডকুমেন্ট থাকতে হবে যেটা দিয়ে আপনার অরিজিনটা প্রুফ হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা দেখবেন যে ওয়েবসাইটে আবেদন করতে হয় বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য, সেখানে সাপোর্টিং ডকুমেন্টগুলোর কথা বলা আছে। তো সেগুলো সহ অনলাইনে আবেদন করে প্রিন্ট আউট নিয়ে আপনার এমবাসিতে যদি পাঠান, তাহলে এইটা তখন এখান থেকে ইস্যু করতে পারবে। এটা কিন্তু ঢাকায় পাঠানো হবে না, আর এটা অনলাইনেই ঢাকার সেন্ট্রাল সার্ভারে যুক্ত হবে। সেখানে আমাদের যিনি মিনিস্টার কনসুলার স্যার আছেন, ওনার এখানে অ্যাকাউন্ট আছে, উনি সেখানে অ্যাক্সেস আছে ওনার, উনি ওখান থেকে এই কাজটা ওখান থেকে প্রিন্ট আউট নিয়ে করে দিবেন। এটা কিন্তু তুলনামূলকভাবে সহজ, এর জন্য কিন্তু আপনাকে দেশে যেতে হচ্ছে না। মিল্টন ভাই, অনেক অনেক ধন্যবাদ। অনেক তথ্য পেলাম আজ আমরা। তো যারা আমাদেরকে দেখছেন, বেস্টের ফেসবুক থেকে লাইভ দেখছেন, অনেকক্ষণ আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ফাঁকে কিছু আপডেট আমরা দেই আমাদের ইভেন্টের। যেমন যেমন আমরা কথা বলছি বাংলাদেশ এমবাসির সাথে, এবং বাংলাদেশ এমবাসি আমাদের সাথে বসছে আসছে 11th জুন একটি হোটেলে, কোয়ালিটি ইন, এবং হোটেলের ঠিকানা হলো 4555 বেল্ট লাইন রোড, এডিসন, টেক্সাস। তো এই ঠিকানায় আপনারা চলে আসবেন, আমরা ওখানে সবাই থাকবো আমাদের পক্ষ থেকে, এবং আপনাদের টুকটাক সাহায্যের জন্য আমরা তো আছি। আমরা সকাল থেকে একদম যতক্ষণ এই সার্ভিসগুলো চলবে আমরা আছি আপনাদের সাথে। তো এই গেল আমাদের জাস্ট সামনে যেটা আসছে সেই ইভেন্টের কথা। মামুন ভাই, আরো কিছু যদি আমাদের যোগ করেন। জি কিয়াপা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট স্যাটারডে, ইনফ্যাক্ট নেক্সট স্যাটারডে হচ্ছে আমাদের এমবিসি, মোবাইল এমবিসি আমরা সার্ভিস দেব ইনশাল্লাহ। 5টা থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের সাথে দেখা হবে। তার মাঝে আমি দুইটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই। একটি হচ্ছে যে 19th জুন এই বছর ডালাস কার্টিস কলওয়েল সেন্টারে একটা ইভেন্ট হতে যাচ্ছে কুমার শানুর, এবং আপনারা আমাদের ফেসবুকে এটা পাবেন। আমরা হচ্ছে ওদের সাপোর্ট ইনিশিয়েটিভ গ্রুপ হিসাবে কাজ করছি, এবং এই প্রোগ্রামটা হবে 19th জুন। মার্ক ইউর ক্যালেন্ডার প্লিজ, এবং আমাদের ওখানে ফেসবুকে এই পোস্টারটা দেওয়া আছে, এবং আপনারা আশা করি সেখানে জয়েন করবেন। আর তারপর সেকেন্ড যে আরেকটা ইভেন্ট, আমরাও সেটার সাপোর্ট ইনিশিয়েটিভ হিসাবে কাজ করছি, সেটা হচ্ছে যে তাহসান আমাদের শহরে আসছিলেন গত বছর, আপনারা জানেন। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল শো, এবং যারা মিস করছেন তাহসানকে, তারা আবার তাহসানকে দেখতে পারবেন। এবং ওবিবি নামে, এবং জান্নাতুল ফেরদৌস, যে নাকি একজন অর্গানাইজার, এবং শি ইজ অর্গানাইজিং দ্যাট ইভেন্ট, এবং আমরা হচ্ছে ওদের সাথে সাপোর্ট ইনিশিয়েটিভ হিসেবে কাজ করছি। এবং এই প্রোগ্রামটি হবে 25th জুন স্যাটারডে। আপনারা কেউ মিস করবেন না, এবং সেখানে বাংলাদেশ থেকে ইমন আসবে, তারপরে নৃত্যশিল্পী পিয়া আসবে, এখানে মেকআপ আর্টিস্ট আসবে, এবং ইট উড বি হিউজ ইভেন্ট। এবং এই ইভেন্টটা একটা নতুন ভেন্যুতে হবে, এটা একটা চমকপ্রদ ব্যাপার। আমরা মনে করি এই চমকের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা নতুন ভেন্যু ডালাসে, রনকে, অ্যাকচুয়ালি এটা ডালাস না, রনকে। এবং আমাদের জন্য হয়তো একটু বেশি ড্রাইভ হবে, কিন্তু ইটস গোনা বি হিউজ ফান। এটা একটা র্যাঞ্চ হাউসের মতো, আমরা যেরকম সাউথ ফোর্ক র্যাঞ্চে করি, ঠিক এরকমই একটা র্যাঞ্চ হাউসের মতো। এবং আপনারা সবাই আসবেন। টিকিট মাত্র $15 দিয়ে এতগুলো সেলিব্রিটি আর্টিস্ট নিয়ে এরকম বড় ইভেন্ট সাধারণত ডালাসে হয় না, আমি মনে করি, এবং হবে। এবং যারা এই অনুষ্ঠানটির আয়োজন করছেন তাদেরকে শুভকামনা করি, এবং আশা করি এইটা একটা হিউজ ইভেন্ট হবে। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই 25th স্যাটারডেতে আসার জন্য এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য। অনেক ধন্যবাদ মামুন ভাই, অনেক অনেক ইভেন্টের কথা বললেন। তো আমরা তো বেশ ব্যস্ত, অনুষ্ঠান দেখতে ব্যস্ত হয়ে যাব সামনের কিছুদিন। এবং খুবই আনন্দের বিষয় বলবো, ডালাস ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্স তো অনেক বড়, সেটা আরো বাড়ছে। আমরা নতুন নতুন সিটির নাম শুনছি, নতুন ইভেন্ট সেন্টারের নাম শুনছি। এটা কিন্তু একরকম ভালো। আমাদের এখানে কমিউনিটি অনেক গ্রো আপ করছে আস্তে আস্তে। তো আমরা ফিরে যাই আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসি থেকে মোহাম্মদ আব্দুল হাই মিল্টন। তো অনেক ইনফরমেশন আমরা অলরেডি পেয়েছি, এবং আর কিছু ছোট্ট স্পেসিফিক প্রশ্ন ছিল, আমি একবারে করে ফেলি, কারণ আমার মনে হয় উত্তরগুলো আপনি এক কথায় দিলেই চলবে। যেমন অনেকে জিজ্ঞেস করে যে আমার 2 ছেলে মেয়ের এনভিআর করাবো,
তাদেরকে কি ইন পার্সন আসতে হবে? এই একটা কোশ্চেন আমরা পেয়েছি বেশ কয়েকবার। তারপরে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে কাকে আসলে উপস্থিত থাকতেই হবে, কে না আসলেও চলবে, এই একটা। আরেকটা হলো J1 ভিসা। আমি জানি যে এটা আমরা আপনারা যখন আসবেন এখানে সার্ভিসের ভিতরে নাই, কিন্তু এইটা সে কোথায় যোগাযোগ করতে পারে? এগুলো আসলে সবই ভিউয়ারদের প্রশ্ন, আমি একবারে সংক্ষেপে বললাম। হ্যাঁ, ধন্যবাদ। ৩টি প্রশ্ন আপনি করেছেন। প্রথমত হচ্ছে যে এনভিআর এর ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই, কারণ এটা আমরা ডাকযোগে সেবা প্রদান করে থাকি। এটা আমাদের কাছে আবেদন এবং সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো যদি থাকে, যে কেউ আমাদের কাছে নিয়ে আসেন আবেদনকারীর পক্ষে, অথবা ডাকযোগে পাঠিয়ে দেন, এই সেবাটি আমরা প্রদান করি। অর্থাৎ ইন পার্সন প্রেজেন্স এখানে কোনো প্রয়োজন নেই। তো এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নিতে যিনি দাতা তাকে অবশ্যই আমাদের সম্মুখে উপস্থিত থেকে স্বাক্ষর করতে হবে। আর যিনি গ্রহীতা, আমরা জানি যে সাধারণত গ্রহীতা বাংলাদেশে থাকেন, যাকে এখান থেকে দেওয়া হয় পাওয়ার অফ অ্যাটর্নি। গ্রহীতার আমাদের সামনে উপস্থিত থাকার প্রয়োজন নেই, কিন্তু গ্রহীতা যদি এখানে থাকেন তিনি আমাদের সামনে এসে স্বাক্ষর করতে পারেন। কিন্তু দাতাকে অবশ্যই থাকতে হবে, দাতাকে স্বাক্ষর করতে হবে। কারণ পাওয়ার অফ অ্যাটর্নির মূল বিষয়টি হচ্ছে এটি, কারণ মূল কনসেপ্টটাই হচ্ছে যে বিদেশে একজন অবস্থান করছেন ব্যক্তি, তিনি দেশে যেতে পারছেন না, তার হয়তো দেশে সম্পত্তি আছে, সেটি দেখভাল করার কেউ নেই, সেটার জন্য আইনি মোকাবেলা করা বা সেটা ক্রয় বিক্রয় করা, হস্তান্তর করা, এগুলোর জন্য একজন প্রতিনিধি তিনি নিয়োগ করতে চান। তো সেই কারণে যিনি এখানে আছেন, যিনি এই পাওয়ার অফ অ্যাটর্নিটা প্রদান করছেন, তিনি সঠিক কিনা এটা যাচাইয়ের জন্যই আমরা এমবাসিকে এই সুযোগটা দেওয়া আছে, অথরিটি দেওয়া আছে, যে এমবাসির সামনে যদি, এমবাসি অফিসারের সামনে যদি এই স্বাক্ষর করেন এবং এমবাসি অফিসার যদি সেটা অথেন্টিকেট করে দেন, অ্যাটেস্ট করে দেন স্বাক্ষর সিলগুলো, তাহলে তখন সেটি বাংলাদেশে যখন যাবে এটা আইনগত কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে। দেশে গিয়ে আবার এটি ফরেন মিনিস্ট্রি থেকে কাউন্টার সাইন করে নিতে হয় এবং পরে সাব রেজিস্ট্রি অফিসে, ভূমি রেজিস্ট্রেশন অফিস যেখানে গিয়ে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা রেজিস্ট্রেশন করতে হয়। তো এটি হচ্ছে মূল বিষয়, যে দাতাকে অবশ্যই আমাদের সামনে উপস্থিত থেকে করতে হবে। আমরা তাকে যাচাই করব যে তিনি যার নাম লেখা আছে পাওয়ার অফ অ্যাটর্নিতে তিনি সেই ব্যক্তি কিনা এবং তিনি আমাদের সামনে স্বাক্ষর করছেন কিনা। এটি হচ্ছে মূল বিষয়। একাধিক দাতা হলে সবাইকে উপস্থিত থাকতে হবে। একজন যদি অনুপস্থিত থাকে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি করা যাবে না। আর আরেকটি প্রশ্ন করেছিলেন, আরেকটি কি ছিল একটু যদি মনে করিয়ে দেন। J1 ভিসা ওয়েভারের জন্য আচ্ছা, আমি যে জানি ওয়ান যে ভিসা ওয়েভার এটা আমরা ক্যাম্পে দিতে পারি না, এটার জন্য যে প্রসেস সেটি একটু সময় সাপেক্ষ, এখানে অনেকগুলো ডকুমেন্ট দিতে হয়, আর এটা করে আমাদের কনসার্ভিং মিনিস্টার কনসুলার স্যার। তো আপনি সেখানে আমাদের ওয়েবসাইটে কনসার্ভিং এর মধ্যে অ্যাপ্লিকেশন ফর J1 অ্যাপ্লিকেশন ফর এনওসি ফর J1 NOC ওয়েভার, এটা এক ধরনের এনওসি। J1 ভিসাতে আপনারা জানেন যে J1 ভিসাতে আসলে তাকে শর্ত থাকে যে তাকে দেশে গিয়ে আবার 2 বছর অন্তত কাজ করতে হবে। কিন্তু যারা এটা ওয়েভ করতে চান যে শর্তটা যেন ওয়েভ হয়, তাহলে বাংলাদেশ সরকারের যে কোনো আপত্তি নেই, সেটি এমবাসি থেকে নিতে হয়। কিন্তু এমবাসি সরাসরি নিজে দেয় না, এমবাসি আগে আপনার কাছ থেকে ডকুমেন্ট চায় যে আপনি বাংলাদেশে যে প্রতিষ্ঠানে কাজ করতেন বা যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করতেন, যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তার কাছ থেকে আপনার অনাপত্তি নিতে হয়। তিনি যদি অনাপত্তি দেন, তারপরে আপনার আরও যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো ফর্ম ফিল আপ করে এমবাসিতে আবেদন করলে এমবাসি তখন আপনাকে এনওসি দিয়ে স্টেট ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়ে দেয়। এইটার প্রক্রিয়া। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন এনভিআর এর উপরেই। এটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আমাদের যে পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, এটা হয়তো রিনিউ করাবো আমরা, তো আমি নতুন পাসপোর্ট পেলাম। এখন নতুন পাসপোর্ট পাওয়ার পরে আমার এনভিআর ছিল, আমি আপনার তথ্য থেকে আমার মনে আছে এক একটা পাসপোর্টের সাথে এনভিআর এর মেয়াদটা সেখানে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের ভিউয়ারের প্রশ্ন হলো, যখন সে নতুন পাসপোর্টে এনভিআর সিলটা দিতে চাচ্ছে তখন কি আবার তাকে বাংলাদেশি পাসপোর্টের কপি দেখাতে হবে কিনা? জি, দেখাতে হবে। আমি যেটা বলেছি যে এখন আমাদের পুরাতন আগের বার যখন এনভিআর নিয়েছিলেন তখন যে ডকুমেন্টগুলো ছিল সেটা সহজে দেখার ব্যবস্থা এই মুহূর্তে নেই, যে কারণে আমরা ওই যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা যেহেতু চেক করতে পারছি না, এই কারণে আমরা নতুন করে আবার এটা আমাদের কাছে দাখিলের প্রয়োজন হচ্ছে। আমরা বোধহয় অনেক কথা বলে ফেললাম এবং আমাদের যত প্রশ্ন আচ্ছা, আমি ছিল। একটা বিষয় অ্যাড করি, যেটা যিনি বাংলাদেশি নাগরিক তিনি যদি পাসপোর্টটা হারিয়ে ফেলেন তখন তিনি বাংলাদেশি পাসপোর্টটা কিভাবে করবেন, এইটি একটি বিষয়। আমরা এটি হচ্ছে যে যখন পাসপোর্টটা যদি হারিয়ে যায় তাহলে তাকে একটা জিডি করতে হবে কনসার্ন পুলিশ স্টেশনে, যে এলাকায় তিনি হারিয়েছেন সেখানে পুলিশ স্টেশনে গিয়ে তিনি রিপোর্ট করবেন, লস্ট প্রপার্টি রিপোর্টের মতো। সেখানে তিনি উল্লেখ করবেন যে বাংলাদেশি পাসপোর্ট নাম্বার এত, সেটা হারিয়ে গেছে। তখন তিনি যখন আমাদের এখন তো এমআরপি নেই, এখন যেটা হলো ই পাসপোর্টের আবেদন করবেন, তখন আমরা কিন্তু তার পুরাতন মূল পাসপোর্টটা দেখতে চাই। কিন্তু যেহেতু ওনার হারিয়ে গেছে, তাহলে ওনাকে যেটা করতে হবে ওই লস্ট পাসপোর্টের যে জিডি, এই জিডির কপিটা আমাদেরকে দেখাতে হবে।
আচ্ছা এটা হলো প্রক্রিয়া। আর বাকি প্রক্রিয়া যেটা সেটা একই। শুধু যেহেতু উনি পাসপোর্ট দেখাতে পারছেন না মূল পাসপোর্ট, সেই কারণে ওনাকে দেখাতে হবে জিডিটা, জিডি অফ লস্ট পাসপোর্ট। খুবই ভালো উত্তর দিলেন আপনি, কারণ আমার মনে হয় যে ভিউয়ার যার এই প্রশ্নটা ছিল সে এবার বুঝলো যে কিভাবে আসলে নতুনভাবে সে পাসপোর্ট বানাতে পারে। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মিল্টন ভাই, আপনাকে এই ডিএফডব্লিউর কমিউনিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কি আপা একটা কোয়েশ্চেন ছিল একজন বলেন। ভিউয়ারের, আচ্ছা ওটা আচ্ছা যদি আমরা লাস্ট কোয়েশ্চেনটা করি। আচ্ছা আমার মনে হয় যে দর্শক যেটা জানতে চাচ্ছে যে উনি অ্যাপ্লাই করছে ওয়াশিংটন ডিসিতে, আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের ই পাসপোর্টের জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করতে হয় বায়োমেট্রিক্স নিতে, সেগুলো আমরা এই মুহূর্তে ট্রাভেল করার অবস্থায় নেই। কারণ হচ্ছে যে এইগুলোর ডিভাইসের যে সঙ্গে যে ব্যাটারি, চার্জ ব্যাটারি, এয়ারলাইন্স এগুলোকে ডেঞ্জারাস গুডস হিসাবে ট্রিট করে। আমরা এ কারণে নিতে পারছি না। আমাদের ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক স্যার এসেছিলেন 1.5-2 মাস আগে এখানে। স্যারের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি বলেছেন যে এটা তারা তাদের বিবেচনায় আছে। তারা আমাদের যে যার মাধ্যমে আমাদের ই পাসপোর্টটি পরিচালিত হয়, আপনারা জানেন যে জার্মান একটি কোম্পানি ভেরিডোস, তাদের সঙ্গে আলাপ করে দেখবেন যে কি বিকল্প ব্যবস্থা করা যায় যাতে এই ডিভাইসগুলো বিভিন্ন জায়গায় মুভ করানো যায়। তো সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত আমরা রিসেন্টলি যতগুলো মোবাইল কনসুলার ক্যাম্প করেছি কোথাও এই পাসপোর্ট সেবা আমরা দেইনি। এখন আপনাদের এটাতেও দিতে পারছি না। ভবিষ্যতে আমাদের এটা বিবেচনায় আছে, যখন আমরা এটা সক্ষম হব নিতে তখন দিতে পারবো। এখন আপনাকে ওয়াশিংটন ডিসিতে আসতে হবে। আচ্ছা, তাহলে উনি যে প্রশ্নটা করেছেন যে উনি নভেম্বরে একটা ডেট পেয়েছেন, কিন্তু উনি যদি তার আগে এসে ইন পার্সন করতে যায় সেটা হবে না, ওনাকে নভেম্বরে ওয়াশিংটন নভেম্বরে ডিসিতে ওই গিয়ে সময় আসতে হবে। দেখা করতে হবে। আর এই ওনার সময় আরো আসতে হবে। একটা আরেকটা হ্যাঁ বিষয় হচ্ছে যে রিস্কেডিউলের অপশন বর্তমানে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নেই। এটি আচ্ছা আমি ঢাকা অফিসকে জানিয়েছি। তারা যদি রিস্কেডিউল অপশনটা দেয় তখন যদি আর কিছু টাইম স্লট হয়তো আমরা বৃদ্ধি করব। তো আচ্ছা সেক্ষেত্রে তখন হয়তো ওপেন আপ হবে। কিন্তু আমাদের এখানে আসলে এমবাসির এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আমাদের সরাসরি করণীয় নাই। আমরা যেটা হতে পারে যে অ্যাপ্লিকেন্টরা যে সমস্যায় পড়েন এগুলো আমরা জানাই ঢাকা অফিসকে, কারণ এটি মেইনটেইন করে ঢাকা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের যে ই পাসপোর্ট প্রজেক্টের যারা প্রজেক্ট অফিসিয়াল তারা। আমরা সময়ে আপনাদের যে সমস্যাগুলো আবেদনকারীরা আমাদেরকে জানান তখন আমরা তাদেরকে জানাই। বাট আচ্ছা সিস্টেমে উনি উনি আরেকটি আমাদের সমস্যা অ্যাক্সেস নেই। আমরা বলেছেন। কিন্তু কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। আচ্ছা, আমরা উনি কারো আরেকটি অ্যাপয়েন্টমেন্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট দিতেও পারি না। উনি আরেকটি সমস্যার কথা বলেছেন, যেটা আমার মনে হয় অনেকেই মুখোমুখি হন। উনি অনলাইনে পে করতে গিয়েছিলেন কিন্তু উনি পারেন নাই। এখন উনি কিভাবে পে আচ্ছা, করবেন? অনলাইন পেমেন্ট নাই। আমাদের এমবাসির ওয়েবসাইটে ই পাসপোর্টের যে ওয়েব পেজের কথা বললাম ওখানে লেখা আছে যে এমবাসি অনলাইন পেমেন্ট গ্রহণ করে না। এমবাসি গ্রহণ করে শুধু মানি অর্ডার আর ক্যাশিয়ার চেক আর অফিসিয়াল চেক। এবং যখন ই পাসপোর্টের অনলাইন আবেদন পূরণ করবেন ওখানে লেখা আছে প্লিজ চুজ অফলাইন পেমেন্ট। যদি ওই আচ্ছা ওয়েব আচ্ছা পেজটা পড়া থাকতো তাহলে কিন্তু এটি উনি আগেই উত্তরটা জেনে যেতেন। আচ্ছা, আমরা চেষ্টা করব তাকে জানিয়ে দিতে এখানে কমেন্ট সেকশনে। আর উনি আরো একটি প্রশ্ন করেছেন যে এখন যদি উনি বাংলাদেশে যান, উনি কি এটা করতে পারবেন বাংলাদেশে? ওনার যেহেতু অলরেডি এখানে একটা আবেদন দাখিল করা আছে, হুম হুম। তাহলে উনি যদি বাংলাদেশে করতে চান তাহলে আমাদের এটা ক্যান্সেল করতে হবে। আমাদের কাছে জন্য একটা ইমেল করেন কপিটা দিয়ে যে আমি এই আবেদনটা এখানে দাখিল করেছিলাম, কিন্তু এখানে আমি করবো না, আমি দেশে যাচ্ছি, দেশে করব। তাহলে আমরা এখান থেকে আমাদের সিস্টেম থেকে ওটা ক্যান্সেল করে দিব। তখন তিনি দেশে আবার করতে পারবেন। আর আমরা যদি ক্যান্সেল না করা পর্যন্ত কিন্তু তিনি নতুন কোনো আবেদন দাখিলই করতে পারবেন না, কারণ সিস্টেম তাকে অ্যালাউ করবে না, বলবে যে অলরেডি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ ইন দ্য সিস্টেম। ও আচ্ছা, তো এখন উনি যে অবস্থায় আছেন, উনি তো বোধহয় ক্যাশিয়ার চেক বা মানি অর্ডার পাঠালেই আপনারা পেয়ে যাচ্ছেন সেটা, এবং উনি না, ওইটা নভেম্বরে আমরা যদি এখন নেই না। ই পাসপোর্টের ক্ষেত্রে আমরা বলেছি যে ই পাসপোর্টে যেহেতু বায়োমেট্রিক্সের জন্য তাকে আসতেই হচ্ছে, না সুতরাং বুঝছি, আমাদের আমি কাছে সেটাই এগুলো বললাম যে পাঠিয়ে আমাদের কাছে পড়ে থাকবে। হ্যাঁ তিনি পড়ে থাকবে, যখন আপনারা ওটা বায়োমেট্রিক্স এগ্রি এর জন্য করবেন হলো আসবেন যখন তখনই সে তিনি দেখা সাথে নিয়ে করবে। আসবেন। আচ্ছা আচ্ছা এটা আমরা বলে দিয়েছি স্পষ্ট করে ওয়েবসাইটে যে প্লিজ ডু নট সেন্ড এনি ডকুমেন্টস অফ ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন টু দ্য থ্যাংক ইউ আচ্ছা মিল্টন ভাই। আজকে আমরা অনেক ইনফরমেশন পাইলাম এবং আমার মনে হয় এটাই হচ্ছে কমিউনিটিতে আপনার প্রথম একটা আয়োজন যে লাইভ। কমিউনিটির সঙ্গে প্রথম এনগেজমেন্ট। এর আগে আমরা এমবাসির পক্ষ থেকে করেছি কিছু প্রোগ্রাম। জি, কিন্তু এই কমিউনিটির সাথে ইনভলভমেন্ট এই প্রথম, এবং ভবিষ্যতে আপনাকে আবার আমরা দেখব কোনো এক সময়, এবং আমরা প্রতি বছর চাই আপনারা আসেন, এবং আমাদের যারা নাকি অডিয়েন্স যারা বা কমিউনিটি মেম্বার যারা, তারা তো প্রতি বছরই এই ধরনের ইনফরমেশনের জন্য ওয়েট করে, এবং আমরা সেই পর্যন্ত অপেক্ষা থাকবো।
এবং আপনার যদি কোনো শেষ কোনো স্টেটমেন্ট থাকে। আর আমাদের কমিউনিটির প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা একটু অনলাইনে গিয়ে এবং ওয়েবসাইটে একটু ভালোভাবে দেখেন। ইভেন আমরা আমাদের যে ফেসবুকে আমরা যে পোস্টারটি দিলাম, আমাদের যে ফ্লায়ার, সেখানেও কিছু ইনফরমেশন আছে এবং সেখানেও কিন্তু, এবং আগামীকালকে হয়তো আমরা আরো কিছু ফর্মও ডাউনলোড করব ফেসবুকে। আপনারা ওখান থেকে দেখে নিবেন এবং ডাউনলোড করে সমস্ত কিছু ফিল আপ করে আপনাদের ফিগুলো, নির্দিষ্ট ফিগুলো নিয়ে আসবেন। যারা কোশ্চেন করেন আমাদেরকে, আপনারা প্লিজ আমাদেরকে মধ্যরাতে ফোন করেন না, কারণ আমরা সবাই কাজ করি। আমাদেরকে ফোন করেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, যে কোনো সময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। আমরা যতটুকু জানলাম জানানোর চেষ্টা করব, আর বাকি সময়টা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে নেক্সট স্যাটারডেতে। মিল্টন ভাই, আপনার যদি শেষ কিছু থাকে, কোনো বক্তব্য থাকে, কমিউনিটিকে কিছু জানানোর থাকে, প্লিজ। আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, সেটি হচ্ছে যে আমরা সরকারের পক্ষ থেকে দূতাবাসে যে সেবাগুলো প্রদান করছি, এগুলো সরকার অত্যন্ত আন্তরিক এবং আমাদেরকে, আপনারা জানেন যে ই পাসপোর্ট ইতিমধ্যে চালু হয়েছে এবং সময় সময় আমরা সরকারকে জানাচ্ছি। বিশেষ করে পাসপোর্ট ভিসা সেবাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করে থাকে, যেহেতু দূতাবাসে আমরা কাজ করছি। তো সামগ্রিকভাবে সরকারের সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত জনাব এম শহীদুল ইসলাম স্যার, তিনি বিশেষভাবে আমাদের সঙ্গে নিয়মিত বসেন এবং খোঁজ খবর নেন। বিশেষ করে কমিউনিটির সঙ্গে আমাদের এনগেজমেন্ট, কমিউনিটির যে সমস্যাগুলো সেগুলো যেন আমরা অ্যাড্রেস করতে পারি, সেগুলোকে তিনি খুবই গুরুত্ব দেন। তো যেটি আমরা সেবার মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং আপনারা হয়তো দেখবেন যে সাম্প্রতিককালে আমরা অনেকগুলো ক্ষেত্রে, বিশেষ করে আমরা ভিসা এনভিআরে আমাদের মাঝখানে কিছুদিন সমস্যা হয়েছিল 2টার সময়। আমি গত 7 মাসে দায়িত্ব নিয়েছি, যে আমি আছি, আমি বলি এই সময়টার কথা। এর মধ্যে 2টার সময় একটু আমরা কিছুটা সমস্যায় পড়েছি, অর্থাৎ নির্ধারিত সময় দিতে পারিনি। বাকি সময়গুলোতে কিন্তু আপনারা নির্ধারিত সময় সেবাটা পাচ্ছেন। যখন দেখা যায় যে অনেক বেশি আবেদন চলে আসে, আমাদের লোকবলের স্বল্পতা আছে, সরকার ইতিমধ্যে নতুন 2 জনকে নিয়োগ দিয়েছে পাসপোর্ট ভিসা উইংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং শীঘ্রই তারা হয়তো মাস 2 মধ্যে চলে আসবে। তো আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আমরা আপনাদেরকে আরো ভালো সেবা দিতে পারবো, আর আপনাদের কথা আমরা শুনতে চাই। এটা প্রথম কথা হচ্ছে যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনতে চাই এবং সেইভাবে আমরা সমাধানের উদ্যোগ নিতে চাই। আর আপনাদেরকে শুধু অনুরোধ করবো যে আপনারা একটু কাইন্ডলি আমাদের ওয়েবসাইট ফলো করবেন, তাহলে ফোন কলটা কমে যাবে, আর ফোন কল কমে গেলে আমাদের জন্য কাজ করাটা একটু সহজ হবে। কারণ আসলে ফোনে অনেকক্ষণ যদি এনগেজ থাকা হয় তাহলে আমাদের জন্য কাজ করতে, আর যেহেতু আমি আগে বলেছি মাত্র আমরা 5-6 জন স্টাফ, 1 জন অফিসার নিয়ে আমরা কাজ করি, তো এটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। তো আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে বেস্টের নেতৃবৃন্দ যারা এখানে আছেন। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আগামীতে হয়তো আরও বিভিন্ন কমিউনিটি, যেখানে আমাদের বাঙালি বংশোদ্ভূত জনগণ আছেন, তাদের সঙ্গে আমরা যুক্ত হব এবং পর্যায়ক্রমে এই দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি এবং একই সঙ্গে বিদেশিদের জন্য আমরা সেবা দিয়ে থাকি, সেবার মানগুলো আমরা পর্যায়ক্রমে উন্নত করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যদি দর্শক